আচ্ছা, ক্লাস 5 16ই জুলাই আজকে। আমাদের আজকে টার্গেট হচ্ছে কি, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? না ভাইয়া দেখা যাচ্ছে না। ওয়েট। স্ক্রিন 1। হ্যাঁ, কোথায়? আচ্ছা, এটার থেকে আমাদের মূল ফাইলটাকে ওপেন করি। আচ্ছা, আজকে আমরা বলা যায় 7% পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করব আমাদের সলিডওয়ার্কস বেসিক কোর্সের। ওকে, তো অলরেডি আমাদের 4% কমপ্লিট হয়ে গেছে। এইগুলো যদি আপনার ক্লিয়ারলি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি বলবো যে আপনার 4% আমাদের বেসিক কোর্সের কমপ্লিট হয়েছে। আজকে যতগুলো আছে এগুলো সম্পূর্ণটা সিলেবাস কমপ্লিট করা সম্ভব হবে না। যদি সম্ভব হয় তাহলে আপনি ধরে নেবেন 7% আপনার আয়ত্ত হয়ে গেছে। ওকে, এভাবে আমরা আস্তে আস্তে 100% পর্যন্ত যখন শেষ করব তখন আপনি বুঝতে পারবেন যে সলিডওয়ার্ক বেসিক কোর্সে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসগুলো শিখাইতে চাচ্ছি সেগুলো আপনি সবগুলোই বুঝতে পারছেন। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না সেটা একটু রিপিট চাচ্ছিলাম। শোনা যাচ্ছে ক্লিয়ার? জি শোনা যাচ্ছে। ওকে, তো যেটা আর কি খালিদ ভাই বলতেছিলেন যে আমাদের এই সকল টুলসই কি প্রয়োজন আমাদের এই ডিজাইনের জন্য বা ইন ফিউচারে, আমি বলবো প্রত্যেকটাই প্রয়োজন এবং ইন ডিপলি আপনাকে প্রত্যেকটা কাজ শিখতে হবে। কারণ নর্মালি অন্য অন্য ডিজাইন যেমন ইলেকট্রিক্যাল ডিজাইন বলেন বা সিভিল আর্কিটেক্ট, তাদের যে ডিজাইনগুলো, তাদের ডিজাইন থেকে আমাদের ডিজাইনগুলো একটু কমপ্লেক্স হয় আর আমাদের ডিজাইনটা খুবই পরিবর্তনশীল। ঠিক আছে, এবং কমপ্লেক্স হওয়ার কারণে এটা আপনি যদি নর্মালভাবে নেন তাহলে হবে না। এখানে যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলস প্রয়োজন বিধায় সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করা আছে, অ্যান্ড এই জন্য আমাদেরকে ধরে ধরে প্রত্যেকটাই শিখতে হবে। এখন ক্লাসে যে টপিকসগুলো আলোচনা করতেছি এগুলোর পাশাপাশি আমরা সলভ ক্লাস নেব। সলভ ক্লাসে যেখানে আপনাকে এক্সারসাইজ দেওয়া হবে, সেই এক্সারসাইজটা করার সময় আপনি হয়তোবা আপনার বেসিক ওয়েতে নর্মাল ওয়েতে আপনি কাজটা করতেছেন, কিন্তু সেই কাজটা একটু অ্যাডভান্স ওয়েতে কীভাবে করা যায় সেইগুলো সলভ ক্লাস আলোচনা করব। আমি দেখব যে আপনি সঠিক ওয়েতে করছেন কি না। যদি করেন তাহলে ওকে, আর যদি দেখি যে না আপনি একদম নর্মাল ওয়েতে করতেছেন, একজন প্রফেশনাল ডিজাইনার যেভাবে করে সেভাবে করতেছেন না, তখন আপনাকে সেই ইনস্ট্রাকশনগুলো দিব সলভ ক্লাসের সময়। আমাদের আজকে ক্লাস 5, এই টুলসগুলো মোটামুটি যদি আয়ত্ত হয়ে যায়, কমপ্লিট করতে পারি আজকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে সলভ ক্লাস রাখবো, যেখানে আপনাদেরকে এক্সারসাইজ আজকে দিয়ে দেওয়া হবে। ওই এক্সারসাইজগুলো আপনি করবেন এবং পরে যখন সলভ ক্লাসগুলো হবে সেদিনকে আমরা আলোচনা করব যে এটাকে আমরা বেটার ওয়েতে কীভাবে করতে পারি। ওকে, প্যারামেট্রিক ক্লাস আছে আরও 2-3টা ক্লাস পরে, সেই সময় আরও অ্যাডভান্স বিষয়গুলো শিখবেন। এখন আমরা জাস্ট টুল সম্পর্কে জানতেছি। তো ফার্স্টে যে বিষয়টা আছে এক্সট্রুড বস বেস, তো আপনি দেখবেন যে সলিডওয়ার্কসের ডিজাইনের ক্ষেত্রে একদম খুবই কমন এবং প্রথম যে ফিচার্স টুলস সেটা হচ্ছে এক্সট্রুড বস বেস। আচ্ছা, আমি আবার একটু মনে করে দিই, আমরা আজকে যেই টপিকস আছে সেটা হচ্ছে ফিচার টুলস। ওকে, এতদিন আমরা যেগুলো শিখতেছিলাম সেগুলো হচ্ছে এসকেএস টুলস। আজকে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে ফিচার্স টুলস। আমি সলিডওয়ার্কস ওপেন করে দেখাই ফিচার্স টুলসগুলো কোথায় থাকে। ফিচার্স যে ট্যাবটা আছে সেটাতে আমরা ক্লিক করলে ফিচার্স টুলসগুলো পাবো, এবং এইখানে জাস্ট লেখা হয়েছে এই কারণে যাতে আপনি সিলেবাসটা বুঝতে পারেন। ওকে, এগুলো সব কিছুই ফিচার্স টুলসের মধ্যে আছে, আমি এখনই দেখাচ্ছি। মনে করেন পার্ট ডিজাইনে আসলাম, পার্ট ডিজাইনে আসার পর আমরা এই যে রিবনটা আছে রিবনের মধ্যে এই ট্যাব অপশনটাতে ক্লিক করব, ফিচার্স ট্যাব। এটাতে ক্লিক করলেই আমরা যে টুলসগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে বলবো ফিচার্স টুলস। ওকে, স্কেচ করার সময় যে টুলসগুলো আমাদের কাজে লেগেছিল সেগুলোকে আমরা স্কেচ টুলস বলতাম, আজকে আমরা বলবো ফিচার্স টুলস। তো ফিচার্স টুলসের মধ্যে প্রথম যে টুলসটা সেটা হচ্ছে এক্সট্রুড বস বেস।
ঠিক আছে? এক্সট্রুড বস বেস যেভাবে কাজ করে সিমিলারলি এক্সট্রুড কাটও সেমভাবে কাজ করে। এবং আসলে নর্মাল ওয়েতে যদি আপনি চিন্তা করেন যে আসলে এই টুলসগুলো কিভাবে কাজ করে, কারসারটা যদি আপনি সেই টুলসের উপরে রাখেন তাহলে তার কিছুটা ডিটেলস দেখেন ওখানে লিখে দিছে, এক্সট্রুড স্কেচ অর স্কেচড কন্ট্যুর ইন সামথিং, এখানে যা যা দরকার সেটা এখানে লিখে দিছে। ওকে, এবং এটাতে আমরা ক্লিক করলে আমরা প্রথমে যে বিষয়টা সে বলতেছে যে আপনাকে একটা স্কেচ করতে হবে। যদি স্কেচ করা থাকে তাহলে আপনি সেটাকে সিলেক্ট করবেন, আর যদি স্কেচ করা না থাকে তাহলে আপনাকে স্কেচ করতে হবে। কোথায় স্কেচ করবেন? 3টা ডিফল্ট প্লেন আপনার সামনে ওপেন হয়েছে, এখানে আপনি স্কেচ করতে পারেন, অথবা আপনার কাস্টম কোনো প্লেন থাকে সেইখানে স্কেচ করতে পারেন। আমরা এখনও কাস্টম প্লেন তৈরি করা শিখি নাই, জাস্ট মনে করলাম আমি টপ প্লেনে একটা কিছু ড্র করব, টপ প্লেনে ক্লিক করলাম। তাহলে এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা দেখে আমরা কি বুঝতে পারি, কে বলতে পারবে? মনে আছে? এইখানে এইটা দেখে কিছু কি আমরা বুঝতে পারতেছি যে আমরা এখন আমরা কোথায় আছি? স্কেচে আছি, স্কেচে। হ্যাঁ, ইয়েস, আমরা এখন স্কেচে আসছি। এবং এইটা দেখে কিছু কি বলতে পারবো আমরা যে কোন প্লেনে আছি? এখানে টপ প্লেনে। টপ টপ প্লেন, টপ প্লেন ডিরেক্ট লেখা আছে, তাই না? তো এটা জি দেখে ভাই। বলতেছি যদি আপনার এটা ওই ডিফল্ট প্লেন না হতো তাহলে এই টপ লেখাটা থাকতো না, না থাকুক কোনো সমস্যা নেই। বাট আমাদের এই ট্রায়োডের মধ্যে তো লেখা আছে যে এক্স ডিরেকশন, জেড ডিরেকশন, তাই না? তো সলিডওয়ার্কসে 3D মডেলিং করার সময় আপনি মনে রাখবেন ওয়াই অ্যাক্সিসটা হলো উপর দিকে থাকে, এক্স ডিরেকশনটা নিচে মানে ভূমিতে থাকে, এবং জেডটাও ভূমিতে থাকে। তার মানে এক্স জেড এটা বলতে বোঝাচ্ছে ভূমির দিকে কোনো একটা প্লেন আছে। ওকে, এটাকে আমরা টপ থেকে দেখতেছি যার কারণে এটা টপ প্লেন। অ্যাকচুয়ালি এটা টপে না, আমরা টপ থেকে দেখতেছি। বুঝতে পারছি? অনেকে ব্যাখ্যা বোঝে না। আচ্ছা, আমি ড্র করতেছি টপ প্লেনে, কিন্তু ডিজাইন করার পর দেখতেছি সেই প্লেনটা ছিল বটমে, এরকম কিছু কনফিউশন চলে আসে। এটার কারণ হচ্ছে আমরা একটু ডিজাইন করি, মনে করেন এইখানে একটা সার্কেল ড্র করছেন, সার্কেল ড্র করার পর আপনি এটা একটা মেজারমেন্ট দিতে চাচ্ছেন, ডাইমেনশনটা 1 করলেন, এখান থেকে একটা ক্লিক করে ডাইমেনশন দিয়ে দিলেন, সেই ভ্যালুটা আমি ধরলাম 100। ওকে, এরপর এখান থেকে কি বলতেছে, স্কেচ থেকে বের হতে হবে। আমি কোনটা ক্লিক করব, এক্সিস্ট নাকি ক্যান্সেল? এক্সিস্ট। এক্সিস্ট। ক্যান্সেল মানে কি, ড্রয়িংটা যা করছেন এতক্ষণ ধরে টাইমটা ওয়েস্ট হয়েছে, আপনি চাচ্ছেন না এই জিনিসটা থাকুক, অটোমেটিক কেটে যাক। ঠিক আছে, এই জন্য আমরা এই টুলসটাকে ইউজ করতে পারি। ওকে, আমি এখানে এক্সিস্ট করলাম। এক্সিস্ট করার পর আসলে আমাদের ওই ফিচার্স ট্যাবে ক্লিক করা ছিল, যার কারণে অটোমেটিক 3D তৈরি হওয়া শুরু হয়েছে। এখন আপনি এখানে ধরে যদি উপর দিকে ড্র্যাগ করেন তাহলে এইটা হচ্ছে কি একটা ডিরেকশন বরাবর সে কি এক্সটেন্ড হচ্ছে, তার মানে বাড়তেছে, এটাকে আমরা বলবো এক্সট্রুড। এবং আপনি যদি চান যে নিচের দিকেও এক্সট্রুড করবেন তাহলে এটা ধরে ড্র্যাগ করতে পারেন। ওকে, তো আবার যদি নিচের দিকে প্রয়োজন না হয় তাহলে এই টিক চিহ্নটা উঠায় দেব, আর যদি প্রয়োজন হয় তাহলে টিক চিহ্নটা দিব। নর্মালি আপনাকে অবশ্যই একটা ডিরেকশনতে এক্সট্রুড করতেই হবে, কারণ আপনি এক্সট্রুড সিলেকশন করছেন, কিন্তু ডিরেকশন 2 যদি প্রয়োজন না হয় তাহলে আমরা এটা উঠায় দেব। ওকে, তাহলে আমাদের উপর দিকে এক্সট্রুড হচ্ছে। আপনার যদি মনে হয় যে না উপর দিকে এক্সট্রুড হবে না, নিচের দিকে হবে, এইখানে ক্লিক করলে ডিরেকশন চেঞ্জ হয়। এই যে ডিরেকশন 1, তার এই পাশে দেখবেন একটা অপশন থাকে রিভার্স ডিরেকশন করার জন্য, আবার ক্লিক করলে সেম দিকে চলে আসবে। ওকে, বুঝতেছি কি ভাই? হ্যালো? জি জি ভাই, জি ভাই, জি ভাই। ওকে, তার মানে আমাদের আগে একটা স্কেচ করতে হয়, আমরা করছিলাম, তারপরে এক্সট্রুড করছি, ওকে দিলাম, আমাদের এটা মানে কিছু তৈরি হয়েছে। এখন ঘটনা হয়েছে কি, আপনি যে টপ প্লেন ক্লিক করছিলেন সেই টপটা দেখেন এখন কোথায় আছে, বটমে আছে। এই টপ বলতে বোঝাচ্ছে আমি উপর থেকে যদি প্লেনটাকে দেখি তাহলে সেই প্লেনটা টপ সাইড থেকে দেখা হচ্ছে। ঠিক আছে, যদি আপনার ফ্রন্ট প্লেন বলা হয় তার মানে কি হবে, আপনি ফ্রন্ট সাইড থেকে দেখতেছেন অবজেক্টটাকে। যদি রাইট প্লেন বলা হয় তার মানে আপনি রাইট সাইড থেকে দেখতেছেন।
ওকে, তো নর্মাল যে ভাই প্লেনটা, হ্যাঁ জি, ভাই যখন আমরা তাহলে ড্রয়িং করব তখন কি আমরা টপ প্লেট থেকে ড্রয়িং করব নাকি ফ্রন্ট প্লেট থেকে ড্রয়িং করব? হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন। এটা আমাদের বিগিনার পজিশনে সবারই কমন থাকে যে আপনি মূলত এক্সট্রুড যদি করতে চান তাহলে কোন দিকে এক্সট্রুড করতেছেন সেটা আগে চিন্তা করেন। যে আমার এক্সট্রুডটা আসলে এটা একটা সিলিন্ডার যেহেতু, সো সিলিন্ডারটা কি উপরের দিকে এক্সট্রুড হবে নাকি আমার দিকে এক্সট্রুড হবে? আমার দিকে যদি এক্সট্রুড হয় তাহলে ফ্রন্ট প্লেনে, আমি ফ্রন্ট প্লেনে একটা কিছু আঁকি, এইরকম একটা কিছু আঁকতেছি 100 অ্যান্ড এক্সট্রুড, দেখছেন এই যে এক্সট্রুড হচ্ছে। এখন এটাকে ডান দিকেও নিতে পারেন বাম দিকেও নিতে পারেন, অ্যাকচুয়ালি যেদিকে নেন না কেন আমি যেটা বোঝাতে চাচ্ছি আর কি, তাহলে এটা কি আপনার দিকে আসতেছে না এক্সট্রুড হয়ে? জি ভাইয়া। হ্যাঁ, তো আপনার দিকে যদি আসে সেক্ষেত্রে আপনি ফ্রন্ট প্লেনে নেবেন, আর যদি আপনার জিনিসটা নিচের থেকে উপর দিকে যায় তাহলে টপ প্লেনে নেবেন, ঠিক আছে? এখন টপ প্লেনে নেওয়ার পরে যদি মনে হয় যে না উপর দিকে হবে না নিচের দিকে হবে, তাহলে এই যে যে এটা তৈরি হচ্ছিল এটাকে আবার আমরা এডিট করতে পারি। একটা ক্লিক করলে শর্টকাট অপশন আসে এডিট ফিচার্স। এই ফিচার্সটা যেহেতু অ্যাপ্লাই করা হয়েছে, এই ফিচারটা যেহেতু অ্যাপ্লাই করা হয়েছে সেহেতু আমরা ফিচারটাকে এডিটও করতে পারবো। ওকে ক্লিক করলাম, ক্লিক করার পর সেই আবারও সেই রকম অবস্থা দেখতে পাচ্ছি, এখান থেকে জাস্ট ডিরেকশনটাকে চেঞ্জ করে দিব, তাহলে কি হলো ঘটনাটা, সে নিচের দিকে হয়ে গেল। ওকে, জি ভাই। আচ্ছা এক্সট্রুডের মধ্যে আরও অনেক বিষয় আছে, সেগুলো আমাকে একটু সময় দেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, যেটা ভাইয়া কোশ্চেন করছেন আরেকবার বলেন। আমি ডিজাইনটা করব, টপ প্লেট থেকে আমি ডিজাইনটা করলাম। তো হুম, করার পরে আমি মনে হলো যে আমার তো ভুল হয়েছে, আমি টপ প্লেট না ফ্রন্ট প্লেট থেকে করলে আমার এটা উচিত ছিল ফ্রন্ট প্লেট হ্যাঁ থেকে হ্যাঁ, করার। তো সেই ক্ষেত্রে আমি টপ প্লেট থেকে ফ্রন্ট প্লেটে যাবো কিভাবে? আচ্ছা আমি আগে এই দুটাকে সাপ্রেস করে দিই। এই জিনিসটা তো আপনি ছিলেন না, ঠিক আছে, এটা আগে একটু দেখাই নিই যে যদি আপনার এই জিনিসটা প্রয়োজন পরে পরে এখন প্রয়োজন নাই, তখন এই জিনিসটাকে এইভাবে সাপ্রেস করে দিবেন। ওকে, অথবা জি ভাই। এইখানে ক্লিক করে এটাকে দিয়ে সাপ্রেস করে দেবেন। এখন জি আপনার ভাই। অ্যান্সারটা দিই। টপ প্লেনে আপনি কিছু একটা ড্র করে ফেলছেন সাপোজ, সেটা কি হতে পারে, আমি মনে করলাম এরকম একটা কিছু আঁকছেন, কষ্ট করে আঁকছেন, এরকম কিছু একটা আঁকছেন। এটা তো একটা ছোটো জিনিস, এটা আঁকা কোনো ব্যাপার না, বাট এমন কিছু ড্র করছেন যেটা বেশ সময় লাগছে। তাহলে সেই সময় নষ্ট করে আবার যদি ফ্রন্ট প্লেনে স্কেচ করতে যান তাহলে আলটিমেটলি আমাদের লস। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি, আগে একটু ডাইমেনশনগুলো দিয়ে নেই। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে কপি করতে পারি বা কাট করে নিতে পারি, ঠিক আছে? স্কেচ থেকে জি বের ভাই। হয়ে গেলাম, তাহলে টপ প্লেনে আর নাই, এবার ফ্রন্ট প্লেনে আসার পর স্কেচটাকে ওয়ান করব, আর এই যে যে সেন্টার পয়েন্টটা আছে এখানে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দেব। এখানে হুম, ক্লিক না করলেও হয়। এখন কথা হচ্ছে এই জিনিসটা আসলে মূলত বসবে কোথায়, তাই না? আপনি হুম, যদি এইভাবে ড্র্যাগ করে এখানে বসান তাহলে ভুল হয়ে যাবে। ওকে, এটাকে হুম। তাহলে আমরা কি করতে হবে, এই স্কেচের মডিফাই টুলের মধ্যে আমি একটা বিষয় শেখাচ্ছিলাম, দেখেন মনে আছে কিনা, মুভ এন্টিটিস। মুভ এন্টিটিসে ক্লিক করার পর আপনি মূলত এই চারটা লাইনকেই মুভ করাতে চাচ্ছেন, এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার কথা কি মনে আছে কিভাবে সিলেক্ট করতে হয়? না ভাইয়া একটু বলেন। এখানে একটা ক্লিক করলেই সবাই সিলেক্ট হয়ে যায়। এই চারটা ও, লাইন সিলেক্ট হয়ে গেছে না, এখন আপনি মুভ এন্টিটিসে যান, এই যে প্রথমটা। হ্যাঁ। এবার এখানে বলতেছে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাবে, এই পয়েন্টটাই মূলত এই জায়গায় আসবে, হুম, তাহলে এইবার ঠিকঠাকভাবে আপনার মুভ হয়েছে। আর যদি আপনি এইভাবে না করে এইভাবে ড্র্যাগ করতেন তাহলে আপনার কাছে মনে হতো ঠিক আছে, এবার জুম দিয়ে দেখেন ঠিক নাই, তাই না? হুম, জি ভাইয়া। ওকে, একে আমরা পজিশন করতে পারবো। বাট আমি যেটা আপনার অ্যান্সার ছিল যে একটা ড্রয়িং করতে বসছেন, স্টার্ট হয়ে গেছে, এখন কিছুক্ষণ পর দেখতেছেন যে আপনার ড্রয়িং প্লেনটা ভুল হয়েছে, তখন কি করবেন, জাস্ট কাট করে নিয়ে যাবেন বা কপি করে নিয়ে যাবেন। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে। তো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম এক্সট্রুডের কিছু স্লাইড।
একটু দেখি কোথায় আছে। আচ্ছা, তো নর্মালি আমরা এক্সট্রুডের বিষয়টা বুঝছি। ফিচার্স টুলসের মধ্যে এক্সট্রুড কিভাবে কাজ করে সেটা অলরেডি দেখছি আমরা, তাই না? যে এই যে রিবনটা আছে, এই রিবনের মধ্যে আমাদের এইখানে এক্সট্রুড ফিচার্সটা থাকে, এই ফিচার্সটা থাকে। তো সেটা নিয়ে আমরা কাজ করি। তো ফিচার্সের মধ্যে আপনার কিছু কন্ডিশন রয়েছে, যে ব্লাইন্ড, থ্রু ওয়াল, আপ টু নেক্সট, আপ টু ভার্টেক্স, আপ টু সারফেস, অফসেট, মিড প্লেন। এগুলো যদি আপনি না বুঝে কাজ করেন তাহলে হয়তো বা কি দুই একটা টুল সম্পর্কে ক্লিয়ারলি জানবেন, আর দুই একটা যখন জানবেন বাকিগুলো যখন জানবেন না তখন কমপ্লেক্স ডিজাইনের সময় আপনি থেমে থাকবেন। ঠিক আছে, তো দেখি একটা একটা করে যে আমরা যখন এক্সট্রুড করি তখন নর্মালি কি করি, নিচে একটা প্লেনের উপরে স্কেচ করি, তাই না? একটা বেসিক স্কেচ থেকে আপনাদের বোঝানো হচ্ছে আর কি। কি কথা ঠিক আছে? জি ভাই। প্লেনের উপরে আমরা একটা স্কেচ করি, ডাইমেনশন দেই, আমাদের রিলেশন যা আছে সেগুলো দেই যাতে ফুললি ডিফাইন হয়। এরপর আপনাকে যখন এক্সট্রুডে ক্লিক করতে বলা হবে, এক্সট্রুডে ক্লিক করার পর দেখবেন এই অপশনগুলো দেখা যাচ্ছে। জাস্ট কীরকম আমি একটু দেখাই, যে এটা একটু আনসাপ্রেস করে দেই। এটা এই যে এরকম একটা অবস্থা থাকে এবং সেইখানে কিছু কন্ডিশন আছে। এই যে কন্ট্যুর, তারপরে আপনার এখানে আছে ডিরেকশন, এখানে আছে ফ্রম। তো ফ্রম জিনিসটা হচ্ছে কি, যে আপনি যেইখানে স্কেচ করছেন সেইখান থেকেই এক্সট্রুড হওয়া শুরু করবে। আপনি যদি বলেন যে আমি সেইখান থেকে না, তার থেকে মনে করেন 10 বা 20 মিলিমিটার নিচ থেকে বা উপর থেকে শুরু করব, সেটা আপনি করতে পারেন। মানে স্কেচটা ছিল আমাদের এইখানে, আমরা যদি এখান থেকে একটু অফসেট করে দেই তাহলে কি হবে, সেই ডিস্টেন্সটা পর থেকে এক্সট্রুড হওয়া শুরু করবে। আর এইটাকে বোঝায় হচ্ছে আপনার এই যে দূরত্বটা, এই দূরত্বটা কতটুকু হবে। ওকে, এখানে আরও ক্লিক করলে আরও কয়েকটা বিষয় পাবো, সেগুলো আমরা স্লাইড থেকে দেখি। স্লাইড থেকে দেখার পরে আমরা আবার এইখানে প্র্যাকটিক্যালে প্র্যাকটিস করব। ওকে, আপাতত ব্লাইন্ডটাই আমরা বুঝতেছি। ব্লাইন্ড মানে হচ্ছে সে ওইখান থেকে এক্সট্রুড হওয়া শুরু করছে, অন্ধের মতো একটা ডিরেকশন এক্সট্রুড হচ্ছে, বুঝছেন? অন্ধের মতো। তো এই জন্য এটাকে ব্লাইন্ড বলা হয়, যে কোনো একটা ডিরেকশনে। এবং এইটাকে বলা হয় হচ্ছে ডিস্টেন্স, আর এইটাকে বলা হয় ড্রাফট অ্যাঙ্গেল। যদি আপনার মনে হয় যে এইটা একটু অ্যাঙ্গুলার হবে, এক্সট্রুড হবে, বাট এরকম চেপে আসবে বা বাইরের দিকে বেড়ে যাবে, এটা হচ্ছে আউটওয়ার্ড ড্রাফট। আর এটা যদি আমরা না রাখি তাহলে এটা ইনওয়ার্ড ড্রাফট। ওকে, আর এইটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার নর্মালি 90 ডিগ্রিতে মানে সে এক্সট্রুড হইতে থাকবে ওই একই ডিরেকশনে। আচ্ছা, আমার কথা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু বলবেন, কারণ আমরা একটা ব্যাচে মাত্র 6 থেকে 7 জনের মতো আছি। সো এখানে মানে কোনো জায়গায় যদি বুঝতে ভাই অসুবিধা হয় আমাকে বলবেন। হ্যাঁ, ভাই ভাই আউটার ড্রাফট ইনওয়ার্ড ড্রাফটটা একটু আরেকবার দেখাবেন না, একটু রিস্ক করে গেছি। শিওর। ইনওয়ার্ড ড্রাফট এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার অ্যাঙ্গেল দেওয়ার অপশনটা অন হবে। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল ভ্যালু মনে করলাম আমি 30 দেওয়ার পর সেই জিনিসটা এই যে মোটামুটি এই ডিরেকশনে আসার কথা ছিল, সে ভিতর দিকে হয়েছে, তাহলে এইটা হচ্ছে কি ইনওয়ার্ড। ওকে, এইখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আপনার এটা। আর যদি আপনার মনে হয় যে না এটা থেকে বাইরের দিকে ড্রাফট হবে, সেটাকে আমরা এই যে ড্রাফট আউটওয়ার্ড, বুঝতে পারতেছেন? মানে ইনওয়ার্ড ড্রাফটের কোনো ইয়ে নাই, মানে সিস্টেম নাই, মানে ওটা অটোমেটিক্যালি হয়। মানে ড্রাফট দেয়া মানে হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশন। ড্রাফট অ্যাঙ্গেল অ্যাপ্লাই করতেছেন, এটা অফ। ড্রাফট অ্যাঙ্গেল অ্যাপ্লাই করতেছেন মানে কি 90 ডিগ্রি থেকে ভিতরের দিকে হবে। আর যদি আপনি ওইটা আউটওয়ার্ড দেন তাহলে 90 ডিগ্রি ও, থেকে বাইরের দিকে হবে। বাইরে আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আর এটা তো ডিরেকশন টু যদি দিতে চান দিবেন, না দিলে অফ করে দিবেন। ওকে, আর এইটাকে বলা হয় কন্ট্যুর। কন্ট্যুরটা আমাদের তখন প্রয়োজন হয় যখন এটা একাধিক থাকে, তখন সফটওয়্যার ডিসিশন নিতে পারে না যে আসলে আমরা এক্সট্রুড করতে চাচ্ছি, কাকে এক্সট্রুড করতে চাচ্ছি। আমরা যে কোনো একটা ফিচার্স টুলস অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, ওই স্কেচ থেকে তো 3D তৈরি হবে, তাহলে আমরা কার উপরে ফিচার্সটা অ্যাপ্লাই করব।
মানে যদি এখানে 4-5টা থাকতো, একটার সাথে একটা ওভারল্যাপ করতো, তখন কনফিউজড হতো। আর যদি এরকম ওভারল্যাপ না করে, মনে করেন এখানে একটা বৃত্ত আছে, এইখানে একটু ফাঁকা দিয়ে আরেকটা বৃত্ত আছে, তখন সফটওয়্যার বুঝতেছে দুইজনই এক্সট্রুড হতে চাচ্ছে, ওকে আমরা দুইজনকে এক্সট্রুড করে দেই। ঠিক আছে? তো আপনার তখন কি 2টা এক্সট্রুড হওয়া শুরু হয়ে যাচ্ছে একসাথে, কিন্তু আপনি বুঝতেছেন আমার এখন মাত্র একটাকে এক্সট্রুড করা প্রয়োজন। তখন যেই এরিয়াটাকে আপনি ক্লিক করে দিবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন, শুধু সেই এক্সট্রুড হবে। বিষয়টা এক্সপ্লেন করি একটু সুন্দরভাবে। আমি টপ প্লেনেই বৃত্ত আঁকতেছি 2টা, দুটা ইকুয়াল রিলেশন রাখি অ্যান্ড দূরত্ব দিয়ে দিই একটা কিছু, ওকে 80, অ্যান্ড ভ্যালু মনে করলাম 50। ওকে, এখন আপনি যখন এক্সট্রুডে যাবেন তখন সফটওয়্যার বলতেছে কি দুইজনে এক্সট্রুড হবে, তাই না? কারণ সফটওয়্যার তার মতো করে ডিসিশন নিচ্ছে। এখন আপনি বলতেছেন না আমার শুধুমাত্র ডান পাশেরটা এক্সট্রুড হবে, বাম পাশেরটা হবে না। তখন আপনি শুধু এটাকে সিলেক্ট করলে এইটাই হবে। এই জন্য আমাদের এই বিষয়টা জানতে হবে। ওকে, সিলেক্ট কন্টুরস। আপনার যদি দুটোই প্রয়োজন হয় দুটোই দেন, যেটা প্রয়োজন সেটা দেন। যদি আমার মাঝখানে একটা থাকতো, লাইন থাকতো, কীরকম একটা সেন্টার লাইন, জাস্ট সেন্টার লাইন। এখন আপনি যদি এক্সট্রুডে ক্লিক করেন তাহলে কি ঘটনা করতেছে, সবাই হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন শুধু এটার হাফ পোর্শন হবে, এটার হাফ পোর্শন হবে। তাহলে আপনি এই এরিয়াটাকে সিলেক্ট করে দেবেন, আর এইটার এই পোর্শনটুকু হবে, তাহলে এইটা সিলেক্ট করে দেন। এক্সট্রুড সে ওইভাবেই হবে। ওকে, জি ভাই। ঠিক আচ্ছা। আছে। তারপরে আমরা একটু পরে শিখব মার্জ রেজাল্ট কখন কাজ করে। আর এই যে থিকনেস ফিচার্সটা শুধুমাত্র ফার্স্ট টাইমই হয়। আপনি কোনো কিছুকে মাত্র এক্সট্রুড করতেছেন তখন এই থিকনেস ফিচার্সটা থাকে, সেকেন্ড টাইম থাকে না। তো ফার্স্ট টাইমে যদি আপনি বলে দেন যে এইটাটা মানে ভিতরে ফাঁকা জায়গা তৈরি করে এক্সট্রুড হবে, তখন আমরা এখান থেকে ভ্যালু বসাই দিলে হবে। যেমন মনে করেন এটা 2 মিলিমিটার দিচ্ছেন এবং দেখেন জিনিসটা কি ঘটতেছে, স্কেচ থেকে বাইরের দিকে 2 মিলিমিটার রেখে ম্যাটেরিয়ালকে এক্সট্রুড করতেছে, বাট ভেতরের দিকে ম্যাটেরিয়াল কিছু রাখতেছে না, তাই না? আপনি এটাকে ডিরেকশন চেঞ্জ করে দিতে পারেন, যে চান যে না আমার বাইরের দিকে ঠিক থাকবে, ভেতরের দিকে নিতে চাই, সেটাও করতে পারেন। অথবা আপনি এখান থেকে মিড পয়েন্ট করে দিতে পারেন, যে আমার যে লাইনটা আছে এই লাইনটার বাম দিকেও হবে ডান দিকেও হবে, কিন্তু ওভারঅল থিকনেসটা 2 থাকবে। এরপর 2 ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে? 2 ডিরেকশন বলতে বোঝাচ্ছে যে দুই দিকেই হচ্ছে, ঠিক আছে? এই একদিকে 5 2, একদিকে মনে করলাম 3। এটাকে একটু ফন্ট করি অ্যান্ড হালকা একটু ড্র্যাগ করি। এবার দেখেন এই মাঝখান থেকে এদিকে একটু বেশি, এদিকে একটু কম। তো এটা আপনি মানে এই ফিচার্স থেকে করতে পারবেন, বাট এটা যদি প্রথমবার অ্যাপ্লাই না করেন তাহলে এডিট করার সময় এটাকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? আর এইখানের এগুলো আমি এখন আলোচনা করব স্লাইড থেকে। মোটামুটি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলো কিছুই মনে থাকবে না আপাতত, আমি ধরে নিলাম, কিন্তু যা যা বলছি প্রত্যেকটা পয়েন্ট কি বলার সময় বুঝছেন কিনা সেটা আমাকে একটু এনশিওর করেন। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, বলার সময় যদি বুঝতে পারেন তাহলে ওকে, আর যদি বলার সময় কথাটা না বুঝেন তাহলে সমস্যা আছে। কারণ আমি আপনাকে যদি এখন জিজ্ঞেস করি আপনি হয়তো এখন অ্যান্সারটা দিতে পারবেন না, ঠিক আছে, যে এটা কেন কি করছে, কারণ আপনি তো এখন এটা অ্যাপ্লাই করেন নাই। এটা সম্পর্কে দু এক কথা বলতে হলে আপনাকে আগে এটা নিয়ে একটা এক্সারসাইজ করতে হবে। ওকে, কিন্তু আমি আবারও একটু বলি, ফ্রম মানে হচ্ছে যেখান থেকে আপনার এক্সট্রুডটা শুরু হবে, সেটা স্কেচ প্লেন হতে পারে বা নতুন কোনো প্লেন হতে পারে বা সারফেস হতে পারে, ভার্টেক্স থেকে হতে পারে, অফসেট থেকে হতে পারে। অফসেট জিনিসটা কি, যে আমি চাচ্ছি একটু উপর থেকে শুরু হবে, এই যে একটু উপর থেকে শুরু হবে, এটাকে কি বলা হয়? ওভারঅল ডিস্টেন্স। এটা হচ্ছে মার্জ রেজাল্ট, একটু পরে বলতেছি। এটা হচ্ছে ড্রাফট। এখানে যদি ডিরেকশন নিচের দিকেও চান তাহলে ডিরেকশন 2,
থিকনেস যদি প্রয়োজন হয়, মানে ভিতরের দিকে ফাঁকা রাখা যদি প্রয়োজন হয়, তখন থিকনেস। এবং এইটাকে বলা হয় কন্ট্যুর। কন্ট্যুর বলতে আমরা বুঝি যে একাধিক স্কেচ যখন একসাথে থাকে, কমপ্লেক্স স্কেচ থাকে, তখন সেখান থেকে কোনটা আপনার এক্সট্রুড হবে বা ফিচার্স হবে সেটাকে সিলেক্ট করে দেয়া। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে তাহলে আমার মনে হয় এখন আমরা ই থেকে ভালো বুঝতে পারবো, যে এইখানে যে স্লাইডটা আছে সেইখান থেকে বুঝতে পারবো। প্রথমে আমরা এই জায়গাটাতে ক্লিক করছিলাম, ক্লিক করার পর কয়েকটা অপশন দেখতে পাচ্ছিলাম। তার মধ্যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ব্লাইন্ড। ব্লাইন্ড বিষয়টা একদমই ইজি। জাস্ট যে স্কেচটা করতেছেন সেই স্কেচ থেকে হয় উপরের দিকে বা নিচের দিকে বা দুই দিকে সে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে এক্সট্রুড করবে। প্রথম কথা ক্লিয়ার। এবং কন্ট্যুর দেখেন তো, এইখানে এই 3টা পয়েন্ট বুঝতে কারো বাকি আছে কিনা? এটা হচ্ছে স্কেচ, মানে স্কেচ যে প্লেনে হয়েছে সেখান থেকে এক্সট্রুড হবে, ব্লাইন্ড 10 পরিমাণ হবে, আর কন্ট্যুরটাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এখানে কারো কোনো কনফিউশন আছে? ভাই কন্ট্যুরটা একটু ক্লিয়ার কন্ট্যুর করেন। বলতে আপনি মনে করেন একটা এরিয়া, রিজিয়ন, কমপ্লিট একটা এরিয়া, ঠিক আছে? এই যে লাইনগুলো ড্র করছি, এই লাইনটা ড্র করাতে আপনার মোটামুটি এটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হইতে হবে বিষয়টা এমন না। কন্ট্যুর বলতে আমরা এই যে যেগুলো লাইন ড্র করছি এগুলোকে বোঝায়। মানে আপনি যেটা স্কেচ করতেছেন যদি ক্লোজ থাকে তাহলে বাউন্ডারি, মানে একবারে একটা জায়গায় ক্লিক করলে পুরোটা নিয়ে নেয়। আর যদি ক্লোজ না থাকে, যদি একটা লাইন থাকে, তাহলে সেই লাইনটাকে সে এখানে সিলেক্ট করে। বুঝছেন? ভাই তাহলে আমার এটা করতে আমার 4টা লাইনের প্রয়োজন হয়েছে। 4টা লাইন, এখন আপনি 4টা লাইন কি ড্র করবেন নাকি রেক্ট্যাঙ্গল ইউজ করে ড্র করবেন সেটা আপনার ইচ্ছা। এখানে 4টাই তো দেখতে পাচ্ছি, তাই না? জি ভাই, তাহলে ওকে, ভাই কন্ট্যুর করলে কি আমার 4টাই সিলেক্ট হবে? হ্যাঁ, কন্ট্যুরে এখানে স্কেচ কন্ট্যুর 1 দেখছেন, স্কেচ হ্যাঁ 1, তার মানে স্কেচ 1 এর মধ্যে এই শুধু এই 4টা দিয়ে ড্র করছিলেন, তো এই জন্য হ্যাঁ। পুরোটা চলে আসছে। ও আপনি যখন নিজে ভাই সফটওয়্যার প্র্যাকটিস করবেন তখন আরো ক্লিয়ার বুঝবেন। হ্যাঁ জি ভাই। খালিদ ভাই। হ্যাঁ ভাই, বলছিলাম যে ওই সার্কেলের ক্ষেত্রে দুইটা সার্কেল যখন থাকে তখন ওই কন্ট্যুরে মনে করেন একটা সার্কেলে অর্ধেক একটা সিলেক্ট করলাম, আরেকটার অর্ধেক সিলেক্ট করলাম। আমি কি আগে সিলেক্ট করব ওইটা নাকি ওইটা ক্লিক করে তারপরে কন্ট্যুরে সিলেক্ট করব? না, কন্ট্যুরে আগে ক্লিক করতে হয়, কারণ এই কন্ট্যুর, অপশনটা তো অন হতে হবে, তাই না? হ্যাঁ ক্লিক হ্যাঁ, করে তারপরে আপনি ওইখানে যে সিলেক্ট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমার এই পেজে কোনো সমস্যা নাই, ব্লাইন্ড আশা করি ক্লিয়ার। তারপরে ব্লাইন্ডের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এখানে 15 পর্যন্ত এক্সট্রুড হচ্ছে, বাট এইটা একদম স্ট্রেট, এইটা আউটওয়ার্ড, এইটা ইনওয়ার্ড। এইখানে কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, তারপরেরটাতে যাই, থ্রু ওয়াল। থ্রু ওয়াল বিষয়টা কি? আপনারা দেখেন এইখানে একটা প্লেন ছিল, ঠিক আছে? ওই প্লেনে ছোট্ট একটা রেক্টেঙ্গল ড্র করা হয়েছে, ছোট্ট একটা রেক্টেঙ্গল ড্র করা হয়েছে এবং সেটাকে এক্সট্রুড করা হয়েছে। বলছে যে এই দিকে, এই দিকে নেক্সট যত পর্যন্ত আছে আপনার ফিচার্স, ঠিক সেই পর্যন্ত এক্সট্রুড হবে যদি আপনি থ্রু অল দেন। ওকে, আমি একটু করে দেখাই। এটা এই বাম পাশে থাকুক, এই জিনিসটাই আমি একটু করে দেখাই। নতুন একটা পার্ট ডিজাইন নেই, টপ প্লেন থেকে একটা রেক্টেঙ্গল ড্র করি। আমি কোনো ডাইমেনশন দিচ্ছি না। ওকে, এটা একটু এক্সট্রুড করলাম, সামথিং যা আসে আসুক। এরপর মাঝখান থেকে এইদিকে একটা ড্র করলাম। এখন এটাকে এক্সট্রুড করতে যাচ্ছি। এখানে থিকনেসটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে কারণ আমার এদিকে কমপ্লিট ক্লোজ করি নাই। ওকে, মিড প্লেনের সাপেক্ষে এক্সট্রুড করতে চাচ্ছি। সেটা কত দেওয়া যায়? 40। এবং হাইট দেওয়া দিলাম, মনে করলাম 20। ওকে, আবার এখানে একটা স্কেচ করতেছি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই দেয় যেটা স্কেচের সময় দেখানো হয়নি। এই যে যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি আপনি এটাতে ক্লিক করেন, ঠিক আছে, প্রথমটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন
ওই জায়গাটা লাইন ড্র হয়ে গেছে, কষ্ট করে আর আপনার লাইন ড্র করা লাগবে না। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে এই ফেসটাকে আপনার ড্র করার প্রয়োজন, জাস্ট ক্লিক করলেই দেখবেন যে এখানে একটা রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে যাচ্ছে, কষ্ট করে আর এটা তৈরি করা লাগবে না। তো রেক্ট্যাঙ্গল তো আপনি আঁকতে বেশি কষ্ট হবে না, বাট যদি আমাদের এরকম মানে কমপ্লেক্স কার্ভ টাইপের কোনো কিছুকে ড্র করতে হয়, তাহলে এইখানে ক্লিক করলেই আপনার সেইটা কনভার্ট হয়ে যায়। এবং এটাতে ক্লিক করলে দেখবেন এই ধরনের একটা রিলেশন দেখা যায়, এইটাকে আমরা বুঝবো কনভার্ট হয়েছে। ওকে, জি ভাই। তো আমি জাস্ট এটাকে ড্র করছি আর কি, এই যে এটাকে ড্র করছি এক্সট্রুড করার জন্য, সেটা ডিরেকশন চেঞ্জ করে দিলাম অ্যান্ড 20 পর্যন্তই থাকুক। ওকে, এরপর আপনার এইটাকে আরেকটু বাড়াই দেই, 20 জায়গায় আমরা 30 করে দিই। এই প্লেনে কিছু একটা স্কেচ করতেছি, রেক্ট্যাঙ্গল, কর্নার রেক্ট্যাঙ্গলটা নেওয়া বেটার হবে, এতটুকুই থাকুক। এখন এই যে স্কেচটা অবশ্যই উপর দিকে এক্সট্রুড হবে না, নিচের দিকে হবে না, শুধুমাত্র বাম দিকে আর ডান দিকে হবে। তো আমরা যদি এক্সট্রুড করি তাহলে সফটটা তার মতো করে এক্সট্রুড হচ্ছে। এখন কতটুকু এক্সট্রুড হবে সে বুঝতেছে না, ঠিক আছে। ব্লাইন্ড অবস্থায় যদি আপনি ভ্যালু বসান তাহলে সে সেই পর্যন্ত এক্সট্রুড হবে। আর যদি আপনি থ্রু ওয়াল দেন, থ্রু ওয়াল বলতে বোঝাচ্ছে যে এইখানে যত পর্যন্ত ম্যাটেরিয়াল আছে এ ঠিক তত দূর পর্যন্ত যাবে। ওকে, থ্রু জি ওয়াল। ভাই। আর থ্রু ওয়াল বথ অনেক সময় থাকে, মানে দুই দিকেই থ্রু ওয়াল। বথ বলতে বোঝাচ্ছে বাম দিকেও হবে ডান দিকেও হবে। আচ্ছা, আমরা এটাকে চাইলে ডিরেকশন চেঞ্জও করে দিতে পারি। তাহলে দেখেন এইবার এক্সট্রুড কত দূর পর্যন্ত যাচ্ছে, মানে নেক্সট ম্যাটেরিয়াল শেষ না হওয়া পর্যন্ত সে এক্সট্রুড হবে। থ্রু ওয়াল বিষয়ে কারো কনফিউশন আছে? না ভাই। ওকে, এবার দেখেন মার্জ রেজাল্ট। মার্জ রেজাল্ট বলতে বোঝায় আচ্ছা যে ভাই, একটা কোশ্চেন আছে ভাইয়া। ওই টু অল যেটা বললেন, আর একটা অপশন দেখলাম এখানে আপ টু নেক্সট, এটা এটার সাথে কি এক? প্রায় সিমিলার বাট এক না। অ্যাকচুয়ালি এখানে কি আপ এখানে টু নাই, নেক্সট আছে? এখানে নাই হয়তো বা, বাট দেখছিলাম আমি কাজ করছিলাম যে অনেক সময় দেখছিলাম আপ হ্যাঁ টু হ্যাঁ হ্যাঁ, নেক্সট একটা আছে অপশন আছে, আছে। আমার স্লাইডে আছে, আমি দেখাচ্ছি। আপ টু নেক্সট কথাটা কখন আসে একটু পরে বলি, তুমি যেহেতু কোশ্চেন করছো আমি বলতেছি। আচ্ছা, আচ্ছা তো থ্রু ওয়াল বিষয়টা হচ্ছে কি, যে আমাদের এই যে যে ম্যাটেরিয়ালটাকে ক্রস করে যাচ্ছে, ঠিক আছে, এইটার সাথে ও মিশে যাবে। এক কথায় ও আলাদাভাবে কোনো ভলিউম ক্রিয়েট করবে না, ঠিক আছে। মার্জ রেজাল্ট যদি রাখি, এই যেমন করলাম, সেই ক্ষেত্রে মানে এক কথায় কাস্টিং করলে যেরকম পাওয়া যায় আর কি, সেটা এইটার সাথে এটা পুরোপুরি মিশে আছে, আলাদা কোনো এক্সট্রা ভলিউম ক্রিয়েট করে নাই। এবং আমরা যদি সেটার ভলিউমটা চেক করি, এখান থেকে ইভালুয়েট থেকে আমরা ভলিউম চেক করতে পারি। ভলিউম কত আছে? 64,000, সরি 6,44,066, তাই না? 6,44,066। আমি যদি এটাকে আনমার্জ করে দেই তাহলে দেখি কত আছে। 6,44,000 জায়গা 61,000 হয়ে গেছে। সবাই কি এবার ক্লিয়ার? যে জিনিসটা একটার মধ্যে একটা বাস্তবে ঢুকে যায়, এরকম কি সম্ভব? একটা ম্যাটেরিয়ালের ভিতরে আরেকটা ম্যাটেরিয়াল। হ্যালো, ভাই এরকম বুঝবি না এটা। এই ভাই যে যে বুঝিনি। মানে এই যে যে এক্সট্রুডটা হয়েছে, এই এক্সট্রুডটা কি হচ্ছে এর ভিতর দিয়ে চলে যাচ্ছে, বাট বাস্তবে কি এরকম সম্ভব? ও আচ্ছা, দুইটা মার্চ হয়ে যায় কি? মার্চ হয়ে আনমার্জ, একটা হয়ে যায়। এইটা হচ্ছে আনমার্জ অবস্থায় আছে, ঠিক আছে। আর যখন মার্জ করব তখন সব মিলে একটাই হবে, বোঝা যাবে না যে একটার সাথে আরেকটা কোনো পার্থক্য আছে বা আলাদা কোনো ভলিউম সে ক্রিয়েট করবে না, ঠিক আছে। এটাই হচ্ছে মার্জ আনমার্জের মধ্যে আচ্ছা পার্থক্য। ভাই, এটা হচ্ছে মানে আমরা তো এক্স্যাক্টলি এক্সট্রুড তো এখানে পুরাটা হয় নাই, মানে যে সাদা অংশটা দেখে এটাই হচ্ছে, আলগুলা তো আগে করা আছে। এখন এই ভলিউমটা এক্সট্রা, যে ভলিউমটা আমরা এক্সট্রুড করছি আনমার্চ অবস্থায়, এখানে
টি শেপের পরেরটা আর কি, টি শেপ আছে না, হুম খালি অংশ ছিল না, আমরা এক্সট্রুড করার পরে এটা ফিল আপ হয়েছে। এখন এই টি শেপের উপরে বা শুরুর দিকে উপরে যেগুলো আছে এগুলো তো আগে থেকে এক্সট্রুড করা ছিল বা মেটেরিয়াল ছিল, হুম বাট এই বাকি অংশ যেটা আছে সেটা কি ইনক্লুড হয়েছে ওই ভলিউমে, এই এই যেটা শুধুমাত্র ফার্স্ট পার্টি? বাকি অংশ না, শুধুমাত্র যে বাকি অংশ ইনক্লুড হয়নি। আমি যদি আনমার্জ রাখি তাহলে দুইটা বডি আসতেছে, দেখা যাচ্ছে একটা হ্যাঁ বডি, হ্যাঁ। দুইটা বডি আসতেছে। আমরা যদি মার্জ করে দেই তাহলে এই দুইটা বডি থাকবে না, সব মিলে একটা বডি হবে। ও, আচ্ছা। একটা বডি, এই যে এখন কি আর দুইটা বডি আছে? নাই। না, একটাই তার পার্ট। মানে অতিরিক্ত কোনো ম্যাটেরিয়াল এখানে নাই। তো এই মার্জ আনমার্জ কেন করতে হয় সেগুলো আমরা একটু পরে দেখব, আজকে দেখব না, হয়তোবা পরে যখন কম্বাইনের একটা ক্লাস নেব তখন এই বিষয়গুলো বোঝা যাবে। সাবস্ট্রাক্ট কি কাজ করে, তারপর ইনডেন্ট কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে? ভাই এটা আরেকটু ক্লিয়ার হইতে চাই। হুম, বলেন। হ্যাঁ ভাই, মার্চ করলে কি দুইটা বডি এক হয়ে যায়, মানে একটা বডি হয়ে যায় নাকি? একটা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, মার্জ করলে। রাত মার্জ মার্চ। আনমার্জ করলে দুটাই থেকে যায়। ঠিক আছে, মানে অবাস্তব একটা বিষয়। ও আচ্ছা। একটার মানে মধ্যে ও তবে একটা এই কি, বাস্তবে দুটা ম্যাটেরিয়াল কি একটার মধ্যে দিয়ে একটা আপনি না নিতে না না, পারেন? একটা ব্যাটারি নিতে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। আচ্ছা ভাই, আনমার্জ। কম্পোজিট মেটেরিয়াল ক্ষেত্রে ধরেন দুইটা পার্ট দুই রকমের, বা হুম একটা পার্টের মধ্যে দুই রকমের কম্পোজিট মেটেরিয়াল থাকতে পারে। ধরেন হুম একটা স্টিল আছে আর একটা হচ্ছে তামা আছে বা অন্য হুম কিছু আছে, হুম হুম। সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারবো না, এটা আনমার্চ করে এই পার্টটাকে আলাদা মেটেরিয়াল সিলেক্ট করতে পারবো এমন কিছু? না না না, বিষয়টা এরকম না। ওই যে ওইটা যেটা বলা হচ্ছে, আমি একটু সংক্ষেপে বলি। আমরা কাস্টিং তো বুঝি, তাই না? যে একটা ছাঁচের ভিতরে যদি ম্যাটেরিয়াল ঢেলে দেওয়া হয় তাহলে সেইটাকে আমরা বলি হচ্ছে কাস্টিং, তাই না? জি ভাই। আচ্ছা, তো এখন এইখানে জিনিসটা ওই দিকে না নিয়ে আমার মনে হয় এই ডিরেকশনে নিলে বোঝাতে সহজ হবে। এটা মার্জ অবস্থায় মানে কি, এটার সাথে মিশে গেছে। আর আনমার্জ অবস্থায় কি, যে এটাকে এখন ওয়েল্ডিং করতে হবে, আদারওয়াইজ এটা কি এইভাবে ঝুলে থাকবে? আলাদা আর একটা পার্ট, না ভাই। সেই আচ্ছা, পার্টটার হ্যাঁ সাথে বুঝতে পারছি। থাকবে না। ঠিক আছে, আমরা এই জিনিসটারে আরও সহজভাবে মিশাই দিতে পারি। এখানে মার্জ আনমার্জ থেকে এইখান থেকে আমরা চাইলে মিশাই দিতে পারি। ঠিক আছে, ডিজাইনের সুবিধার্থে এটাকে আনমার্জ করা লাগে, আবার ডিজাইনের সুবিধার্থে এটাকে মার্জ করতে হয়। তো এই মার্জ জিনিসটা না বোঝার কারণে আমার প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় নষ্ট হয়েছিল। আমি বুঝতেছিলামই না যে এটাকে কিভাবে সলভ করব, বা আসলে এই প্রবলেমটা যে এই জায়গা সেটা আমি বুঝতেছিলাম না। কারণ আপনি যদি হ্যাঁ এটা ভাই। ক্লিয়ার না থাকেন, ঠিক আছে, এই যে আমি কি করছি, মার্জ রেজাল্ট করছি, তাই না? মার্জ রেজাল্ট করছি, যদি আমার মার্জ রেজাল্ট না থাকতো তখন আমরা যদি এই যে এই জায়গা যাই, এগুলো এখন প্যারা নিয়েন না, এগুলো আমি পরে আবারও শিখাবো। এই যে এইখানে যদি যাই, আমি বলতে চাচ্ছি যে সাপোজ এই প্লেনের সাপেক্ষে বিপরীত পাশে আর একটা ফিচার্স তৈরি হবে। দেখেন তৈরি ঠিকই হচ্ছে, কিন্তু এইটার মধ্যে ঢুকে যাচ্ছে, দেখছেন? একটার মধ্যে ঢুকে যাচ্ছে আর এর সাথে এর কোনো বাস্তবে কানেকশন নাই। এই জায়গায় যদি আপনি ফিচার্স রাখেন এটা মিরর হবে না, বাট আপনি যদি এখানে বডিজ রাখেন তখন মিরর হবে। তো এই যে যে অ্যাডভান্স বিষয়গুলো, এগুলো আমরা বেসিক কোর্সেই শিখব। ঠিক আছে, কিন্তু আমাকে সময় দিতে হবে। আমি এখন যদি এসব ক্লাস নেই তাহলে আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো এই যে বাকি আছে এগুলো কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ ভাই, এমনি আগাইতে পারি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি আস্তে এটা আস্তে এটা আগাই। অ্যাডভান্স আপনারা এটা। আমার সাথে কানেক্ট থাকলে দেখবেন যে কত ডিপলি কাজ শিখছেন, যেগুলো আপনার এই 2-3 মাসে যা শিখবেন তা অনেকে 3 বছর 4 বছর ধরেও তা শিখতে পারবে না। শিখতে পারবে, করতে পারবে, কিন্তু আপনার মতো এক্সপিরিয়েন্স হবে না। কারণ একজন এক্সপিরিয়েন্স পারসন সে আপনাকে সব কিছু ধরে ধরে বুঝাই দিচ্ছে, কারণ সে জানে যে এই জায়গাটাতে আমাদের প্রবলেম ফেস হয়েছে জীবনে। আমাদের যারা জুনিয়র আছে তাদেরকে আমরা এইভাবে গাইড করলে তারা এই সমস্যাটার সম্মুখীন হবে না। কারণ ঘটনাটা কীরকম, যে রাস্তা দুইটা আছে, ঠিক আছে, এইখান থেকেই বোঝাই। আপনি এইখানে আছেন, এই দিকেও রাস্তা আছে, এই দিকেও রাস্তা আছে। এখন আপনি দুই রাস্তা দিয়েই আপনি একটা জায়গায় যাইতে পারেন,
কিন্তু আগের থেকে জানতেছেন যে এই রাস্তাতে যদি যাই তাহলে ব্রিজ আছে, সেই ব্রিজে আমার ডাকাতি হতে পারে, তাহলে আপনি কি আর এই রাস্তা চুজ করবেন? হ্যাঁ চুজ করবেন না, তখন অবশ্যই এই রাস্তাতে যাওয়ার চেষ্টা করবেন। তো এক্সপিরিয়েন্স পার্সনদের সাথে যদি আপনি কাজ করেন তাহলে কি হবে, কোন জায়গাটায় কি করতে হবে সেটা আপনি ওই বিপদে পড়ার আগেই জানতে পারবেন যে আসলে এই জিনিসটা করলে এই হয়। ঠিক আছে, আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এক্সপিরিয়েন্স যারা তারা জি কিন্তু ভাই। বুঝতেছে, তারা হচ্ছে কি ঘটনার সম্মুখীন হয়েছে তারপরে সে জ্ঞান অর্জন করছে। আর আপনি হচ্ছে কি আগে থেকে জেনে যাচ্ছেন যে এইটা এই কারণে হচ্ছে, এই কারণে হচ্ছে না। ওকে, আচ্ছা আমরা একটু জি ভাই। কন্টিনিউ করি, যেটা কিনা স্লাইড থেকে দেখাতে চাচ্ছি। ওকে, তাহলে কি, যেখানে যাই স্কেচ করেন না কেন সেইটা একটা ডিরেকশনের দিকে বড় হওয়াকে আমরা এক্সট্রুড বলি। এটা হচ্ছে থ্রুয়াল এবং মার্জ। মার্জ মানে কি দুটো একসাথে হয়ে যাবে, তাই না? ফরওয়ার্ড ডিরেকশন, রিভার্স ডিরেকশন, মানে ডিরেকশন যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে এটাতে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার কি সবাই? জি ভাই। ওকে, থ্রু অল ডিরেকশন টু অ থ্রু অল, তার মানে কি ফার্স্ট ডিরেকশনের দিকেও শেষ পর্যন্ত যাবে এবং সেকেন্ড ডিরেকশনও শেষ পর্যন্ত যাবে, এখানে আর কোনো পার্থক্য নাই। তারপর এখানে কি দেখানো হচ্ছে, আপ টু নেক্সট। আপ টু নেক্সট বলতে সেটা এইটা তখনই অন হবে যখন আপনার ওই ডিরেকশন বরাবর নেক্সটে কোনো অবজেক্ট থাকবে। নেক্সটে যদি অবজেক্ট দেখেন, এই অবজেক্টটা নিচ থেকে এক্সট্রুড হয়েছে, এটাকে পাচ্ছে। এখন এটা যদি এক্সট্রুডটা হাইটটা যদি মনে করেন নিচ পর্যন্ত হতো, মানে এত পর্যন্ত না আসতো, তাহলে এই আপ টু নেক্সট অপশনটা পেতেন না। ঠিক আছে ইমরান? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপ টু নেক্সটটা তখন আসবে যখন কিনা ও এক্সট্রুড হতেছে, সামনে কোনো কিছুকে পাবে, তখন আপ টু নেক্সট পাবে। আচ্ছা, তারপরে যেটা আছে আপ টু সারফেস, এই যে নিচের দিক থেকে উপর দিকে এক্সট্রুড হচ্ছে, আপনি ব্লাইন্ড অপশনে রাখতে পারেন, সারফেস রাখতে পারেন, অফসেট রাখতে পারেন, যেটা রাখেন রাখেন। তো আপনি যদি জানেন যে নিচ থেকে এক্সট্রুড হবে এই সারফেস পর্যন্ত, তার বেশি না, বা এই সারফেস পর্যন্ত তার বেশি না, তখন আমরা এইটাকে ক্লিক করে দিতে পারি, আর এইটাকে প্যারামেট্রিক মডেলিং বলে। ঠিক আছে, প্যারামেট্রিক মডেলিং নিয়ে একটা ক্লাসই থাকবে। তো আপাতত এইখানে যতটুকু দেখাচ্ছি এইটুকু বুঝতে পারলে আমি নেক্সট টপিকে যাব। আপ টু সারফেস সবাইকে ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, জি ভাই। এটা মানে সারফেসের সমান্তরাল বরাবর উঠবে আর কি, সারফেস পর্যন্ত উঠবে, পর্যন্ত সমান্তরাল। পর্যন্ত সমান্তরাল হ্যাঁ। বলতে ওই সারফেসটা যেই লেভেলে আছে ওই লেভেল পর্যন্ত সে এক্সট্রুড হবে। হুম হুম। ওকে, এইবার এখানে কি করা হয়েছে, আপ টু ভার্টেক্স। দেখেন এই পুরো অবজেক্টের বটম প্লেন যেখানে ছিল সেইখানেই দুটা সিলিন্ডার তৈরি করা হয়েছে, মানে সার্কেল তৈরি করা হয়েছে এবং সার্কেলটা এক্সট্রুড হচ্ছে। তো এই যে যে পয়েন্ট আছে শীর্ষবিন্দু, এইগুলোকে আমরা বলি ভার্টেক্স। এই ভার্টেক্স যখন সিলেক্ট করে দেবেন আপ টু ভার্টেক্স, তখন সে ওই ভার্টেক্স পর্যন্ত এক্সট্রুড হবে। মানে আপনার এই যে ভূমি আছে সেই ভূমি থেকে যদি ভার্টেক্স পর্যন্ত পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করা যায়, ঠিক আছে, ভূমি থেকে ডিরেক্ট 90 ডিগ্রিতে একটা লাইন ড্র করা যায়, তাহলে লাইনের হাইটটা যতটুকু হবে এইটা ততটুকু পর্যন্ত এক্সট্রুড হবে। এক কথায় এটা আপনার হাইট নির্দেশ করে। ঠিক আছে, আমরা একে কতটুকু হাইট দিয়ে দেব সেটা বোঝাই দিতে পারলে সফটওয়্যার আপডেট মানে এক্সট্রুড করে দিবে। মানে হাইট বোঝানোর জন্য কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে আপনি ডিরেক্ট হাইট ভ্যালুটা বসায় দিচ্ছেন, আর একটা হচ্ছে আপ টু নেক্সট দিচ্ছেন, আবার দিচ্ছেন আপ টু সারফেস, আপ টু ভার্টেক্স। আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতেছেন? জি ভাইয়া। ওকে, জি ভাই। এরপর আছে অফসেট ফ্রম সারফেস। অফসেট ফ্রম সারফেস মানে ওইখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে অফসেট ফ্রম সারফেস এই জিনিসটা হচ্ছে কি, যে আপনার এই জিনিসটা এক্সট্রুড হবে যেইখানে আঁকছেন সেইখান থেকে না, সেইখান থেকে পেছন থেকে মনে করেন যে এক্সট্রুড হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে মানে রিভার্স অপশন ক্লিক করেন তাহলে দেখবেন যে সেটা তার ব্যাক দিক থেকে এক্সট্রুড হচ্ছে, এবং কতটুকু এক্সট্রুড হবে সেইটাকে বলা হয় লেন্থ। সেই লেন্থটা কোনটা গা,
আচ্ছা, আমরা এই কাজটা পুরোপুরি প্র্যাকটিক্যাল দেখি। নতুন একটা ড্র করলাম। পঞ্চাশ, ৮০, ওকে। এখন এই প্লেনে আপনি একটা স্কেচ করতে চাচ্ছেন, ক্লিক করার পর শর্টকাট আসবে, ওকে। আমরা একটা স্কেচ করতেছি, সেই স্কেচটা এরকম কিছু একটা হবে। এবার এটাকে আমরা কি করব, এক্সট্রুড করব। এখন এক্সট্রুডটা মানে এই দিকে হবে, বিপরীত দিকে হবে। ভালো কথা। এখন যদি আপনার মনে হয় যে এই জিনিসটা একটু পেছন সাইড থেকে এক্সট্রুড হলে ভালো হইতো, তাহলে আপনি এই অপশনটা অন করবেন, অফসেট ফ্রম সারফেস। এই প্লেন থেকে হয়তোবা 5, আচ্ছা এটা মনে হয় পুরোটা আপনার কি বলা যায়, লেন্থ উপর 10। ফ্রম থেকে কমান্ড টাইপ হ্যাঁ লাগে, হ্যাঁ, ফ্রম আচ্ছা থেকে। এটাতে না ক্লিক করে যদি আমি এটা ক্লিক করি, এই যে এটা হচ্ছে অফসেট ফ্রম সারফেস, মানে এই প্লেন থেকে সে এতটুকু কম হচ্ছে। এই যে 10 দিছি না, এই 10 বলতে বোঝাচ্ছে এতটুকু কম। আবার যদি আপনি এটাকে রিভার্স করে দেন, তাহলে এই সারফেস থেকে আরও 10 পর্যন্ত বেশি যাবে। এ তো এক্সট্রুড হবে, কিন্তু এক্সট্রুডটা কতটুকু পর্যন্ত হবে সেইটা নির্দেশ করার জন্য আমরা এই সারফেসটাকে ক্লিক করছি এবং বলছি যে এটা এক্সট্রুড হবে, এটা যা আছে তার থেকে আরও 10 মিলিমিটার পরে। ওকে, এইরকম কন্ডিশনে আমরা এই অপশনটা ক্লিক করব। আর ফ্রমে যদি ক্লিক করি, তাহলে ফ্রমেও বলতেছি আমরা 10 মিলিমিটার পেছন থেকে হবে। এক্সট্রুড হওয়াটা এখান থেকে শুরু হতে পারতো, বাট এটা পেছন দিক থেকে হচ্ছে 10 মিলিমিটার। তাহলে কি দুই দিকে হয়ে গেল না, মিলিয়ে গেল না? আমার কি দুইবার এক্সট্রুড করার প্রয়োজন হলো বা দুইবার স্কেচ করার প্রয়োজন হয়েছে? না। হ্যাঁ, এটা হচ্ছে সুবিধা। এরপর আমি ওকে করে দিলাম। মার্জ যদি করা থাকে তাহলে তো দুটা মিলে একটা। তারপর আমাদের কি আছে, অফসেট ফ্রম সারফেস। আশা করি ক্লিয়ার বুঝছেন যে এইখানে এই 5 বলতে বোঝাচ্ছে এই সারফেস থেকে একটু দূরে, ঠিক আছে। আর যদি আপনার অফসেট করে দেয় তা তো দিলেই। এখানে কি করা হচ্ছে দেখেন একটু, এখানে বলছে ফ্রম ভার্টেক্স। আপনি স্কেচ করছেন এই জায়গাটাতে, কিন্তু এক্সট্রুড শুরু হবে এই ভার্টেক্স বরাবর যে প্লেনটা আছে তারপর থেকে। এই ভার্টেক্স যেখানে আছে তারপর থেকে এক্সট্রুড হবে, এটা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, ফ্রমের জায়গা ভার্টেক্স আছে, ভার্টেক্সে ক্লিক করছি। আমার মূলত স্কেচটা এখানে করা ছিল, বাট এক্সট্রুডটা শুরু হচ্ছে এখান থেকে না, এই ভার্টেক্স পারপেন্ডিকুলার মানে প্যারালাল যদি একটা আমরা প্লেন থাকতো, এই বরাবর যে প্লেনটা আছে ঠিক সেমভাবে যদি এখানে একটা প্লেন থাকতো, তারপর থেকে সে এক্সট্রুড শুরু হবে এবং কতটুকু ডিস্টেন্স হবে সেটা আপনি দিয়ে দিচ্ছেন। এইখানে কি কাজ করা হয়েছে, যে সারফেস ক্লিক করা হয়েছে। এখানে কি কাজ করা হয়েছে দেখেন, সারফেস প্লেন, এই কোন সারফেস থেকে শুরু হবে, এই সারফেস থেকে মূলত এক্সট্রুডটা শুরু হচ্ছে। তারপরে বলছে কি 50 পর্যন্ত, নেক্সট 50 পর্যন্ত সে এক্সট্রুড হচ্ছে। ওকে, এই পেজ যদি ক্লিয়ার থাকে আমি পরের পেজে যাব। জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, রেকর্ডটা দিয়ে দেব, রেকর্ড থেকে আপনি এটা প্র্যাকটিস করবেন। রেকর্ড ভিডিওতে তো আপনার এই সব কিছুই চলে আসবে। স্লাইডগুলো কি ভাই আপনি রেডি করছিলেন? হ্যাঁ হ্যাঁ, অনেক এগুলো ডিটেইলস, আমার তৈরি করা। অনেক ডিটেইলস। আচ্ছা, এবার আসি মিড প্লেন। আমার যদি এক্সট্রুড করা হয় তাহলে দুই দিকেই সমানভাবে যদি এক্সট্রুড হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা মিড প্লেন অপশনটা অন রাখবো। এখানে একটু সফটওয়্যার থেকে দেখাই।
যে আপনি মনে করেন এখান থেকে একটা কিছু ড্র করছেন, সেটা হতে পারে এটাই, না এটা এখানে কনভার্ট করলে সমস্যা, আমরা এখানে আরেকটা কিছু আঁকি, এটাকে এবার এক্সট্রুড করবেন। এক্সট্রুডের মধ্যে মিড প্লেন, এই যে দুটো মিড প্লেন, এখন আপনি যা বসাবেন তার ডাবল হয়ে যাবে। ওকে, এইবার ইমরান আমাকে একটু বলতে পারবা, এই যে যে 130 আছে, এই 130 বলতে কি বুঝতেছো তুমি? মাঝখান থেকে এতটুকু বুঝতেছো নাকি টোটাল দূরত্বটা বুঝতেছো? টোটাল ডিস্টেন্স হবে না মিড প্লেন থেকে? টোটাল টোটাল ডিস্টেন্স। ডিস্টেন্স। হ্যাঁ, আচ্ছা, এটা আমিও কনফিউজড, মনে করলাম আমারও মনে নাই, তখন আমরা এটাকে কিভাবে চেক করব? কারণ থিওরিটিক্যাল তো মনে থাকবে না ডাইমেনশন দিয়ে। ডাইমেনশন দিয়ে। আদারওয়াইজ আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে ব্লাইন্ডে নিয়ে যেতে পারি। 130-এ আসলে এত বড় একটা মানে বার চলে আসতেছে, তাই না? তাহলে এটা মিড প্লেনে নিলে সেই সেম সাইজে তো থাকতেছে, হ্যাঁ same, শুধুমাত্র কি দুই দিকে এক্সট্রুড হচ্ছে। এই এভাবে আমরা কিন্তু ডিজাইনটাকে বুঝে নিতে হবে, খালি মুখস্থভাবে কাজ করলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে অফসেটে এদিকে 10 এদিকে 10, ওভারঅল 20 হয়ে গেছে কিন্তু ভ্যালু বসানো হয়েছে 10, তাই না? এগুলো আমরা না বুঝে যখন অ্যাপ্লাই করি তখন ডিজাইন হয় দ্বিগুণ হয়ে যায়, না অর্ধেক হয়ে যায়, এরকম কিছু হয়ে যায়। তারপর আমাদের কি আছে, এবার হচ্ছে থিন ফিচার্স। থিন ফিচার্সের কাজ অলরেডি ফার্স্টেই দেখাই ফেলছি। আমার যদি একটা লাইন ড্র করা থাকে, মানে জাস্ট একটা লাইন বা একাধিক লাইন যেটার কোনো থিকনেস নাই, ঠিক আছে, তখন এক্সট্রুড করার সময় সফটওয়্যার নিজেই বুঝে যায় এখানে এক্সট্রুড হবে না যদি আপনি থিকনেস না দেন। তার মানে থিকনেসে অটোমেটিক ক্লিক হয়ে যায়, আপনাকে আর ক্লিক করার অপশন নাই। এখন শুধু থিকনেসটা কোন ডিরেকশনে দেবেন, কতটুকু রাখবেন, সেই ভ্যালুটা বসাইতে হয়। আপনি কি মিড প্লেন থেকে দুই দিকে নেবেন নাকি একদিকে নেবেন, এটা আপনার ইচ্ছা। থিন ফিচার্সটা খুবই কাজের, যারা কিনা খুব দ্রুত এবং প্যারামেট্রিক ওয়েতে কাজ করতে চায় তাদের ক্ষেত্রে এটা খুবই কাজের। আপনি একটা লাইন ড্র করে এক্সট্রুড করে দেন, তাহলে থিকনেসটা অটোমেটিক কি অ্যাড হয়ে যাচ্ছে। কষ্ট করে কি আমার 4টা লাইন ড্র করা লাগতেছে, বা এখানে কি রেক্টেঙ্গল ড্র করা লাগতেছে? হবে। হ্যাঁ। পোলো এই শেপের জন্য পারফেক্ট। কোন পোলো শেপের, শেপের, কোন শেপের জন্য? পোলো শেপের জন্য সব শেপের জন্য। আপনাদের যদি কার্ভ থাকে, মানে কার্ভ ভিতরে, হলেও ভিতরে সেটা হবে। খালি থাকবে, গ্লাসের মতো থাকবে এরকম। আচ্ছা, আমি এখান থেকে একটা দেখাই, এখানে একটা কিছু আঁকতেছি। এখন আমি যদি এটাকে এক্সট্রুড করি, এখানে থিকনেস চলে আসছে, এটা মনে হয় নিবে না। ও আচ্ছা আচ্ছা, এইখানে ব্লাইন্ড রাখতে হবে, এই ক্ষেত্রে ব্লাইন্ড রাখছি। এবার এক্সট্রুড হচ্ছে। আমি যে সারফেস রাখছিলাম না, সারফেসও রাখা যাবে, সারফেস তো থাকতে হবে শেষ পর্যন্ত। সারফেস না থাকলে উপরের দিকে সারফেস নাই, তাহলে কি এক্সট্রুড হবে, তাই না? সো এটা বিষয় না, ব্লাইন্ডলি রাখলাম আপাতত, উপর দিকে দিলাম। এখন মানে এই লাইনের একটা অফসেট সে অটোমেটিক ড্র করে নিচ্ছে, কষ্ট করে আমার আর অফসেট করা লাগতেছে না। আমরা এটা যদি না করতাম তখন কি করতাম, আমরা এখানে স্কেচে যে এখানে অফসেট দিতাম, অফসেট সামথিং কিছু একটা হইতো, সেটা 2 মিলিমিটার হলে 2 মিলিমিটার, এবং এইখান থেকে আমরা এন্ড ক্যাপ করে দেওয়ার পর এই লাইনটাকে অন করে দিতাম, তারপরে বেসিকভাবে এক্সট্রুড করতাম, কন্ট্রোলে সিলেক্ট করতাম এবং এটাতে ব্লাইন্ড রাখতাম, তাহলে হয়তো, তাই না? এই এত কষ্ট না করে আপনি ডিরেক্ট যদি শর্টকাট কোনো একটা সিস্টেম আসে যায় যেটা আপনার কাছে মনে হচ্ছে বেশি ঝামেলা না, সেক্ষেত্রে আপনি থিকনেস ফিচার্সটা অ্যাপ্লাই করতে পারেন। সবাই ক্লিয়ার? ভাই হ্যাঁ, বলেন। ভাই এক্ষেত্রে কি থিকনেস ফিচারটা কি অন থাকবে নাকি আমার অন করা লাগবে? যখন আপনি একটা লাইন নিয়ে কাজ করবেন তখন থিকনেস ফিচার্সটা অটোমেটিক অন হয়ে যাবে। যেমন এখন এখানে পুরো একটা ক্লোজ আছে, তাই না? এটা, এটাতে আর অন নাই, যদি অন করতে চান অন করবেন, কিন্তু নর্মালি অন নাই।
আর যদি আমার লাইনটা একটা হইতো, আচ্ছা আমি একটু ডিলিট করে দেই এগুলো, এক্সট্রুড, ক্লিক, তাহলে কি থিকনেসে কি আর আমার অপশন আছে অন অফ করার? সুযোগই নাই, অটোমেটিক থিকনেস সে নিয়ে নিচ্ছে। এখন ঠিকমতো ডিরেকশন আছে তো? ওই তো মানে সে অটোমেটিক নিয়ে নিয়েছে, আমার এখানে ওটা অফ করারও সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, একটা লাইন থাকলে তখন থিকনেসটা অফ অন করা লাগবে আর কি। ওই অন অটোমেটিক হয়ে যাবে, একটা লাইন দিয়ে যদি আপনি এক্সট্রুড করতে যান তখন দেখবেন অটোমেটিক ওটা অন হয়ে যাচ্ছে। ওকে, হুম, আচ্ছা তারপর আর কি আছে দেখি। আমাদের একটা শেষ করতে করতে তো সময় শেষ হয়ে যাচ্ছে। এবার আসি এক্সট্রুড কাট। এক্সট্রুড কাটটা প্রায় এক্সট্রুড বসের মতোই, জাস্ট এটাতে ম্যাটেরিয়াল অ্যাড হয় আর এক্সট্রুড কাটে ম্যাটেরিয়ালটা রিমুভ হয়, আর কোনো পার্থক্য নাই। আপনি যা ড্র করতেছেন সেটা নিচের দিকে কাট করতেছেন, মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। ওকে, জাস্ট স্কেচ করা আর ফিচার্সের মধ্যে এক্সট্রুড কাটটাকে অ্যাপ্লাই করা। এই যে এখানে একটা কিছু ড্র করি আমি, কি আঁকা যায়, সার্কেলে ড্র করি। এবার এই ফিচার্সের মধ্যে এইটা অন করা, তো এইটা অন করলে আসলে উপর দিকে তো কেউ নাই, আর উপর দিকে কি কাটবে, সফটওয়্যার বুঝতেছে নিচের দিকেই কাটতে হবে, ঠিক আছে, তার মতো করে সে বুঝে নেছে। এবার কতটুকু দূরত্ব ডেপথ হবে সেটা আপনি দিয়ে দেন, এরপরে ওকে দেন, তাহলে কি এই ম্যাটেরিয়ালটা রিমুভ হয়ে গেল, তাই না? হ্যালো, ম্যাটেরিয়াল সরানোর জন্য আমরা কাট করে থাকি, সিম্পল। এখন কাট করার মধ্যেও অনেক অপশন রয়ে যাচ্ছে, ঠিক এক্সট্রুড বসে যেরকম ছিল সেম, থ্রু ওয়াল, তার মানে কি এইখানে দেখেন থ্রু ওয়াল বথ চলে আসছে। এটা বথ আসার কারণ কি, এই যে এই জায়গাতে একটা ম্যাটেরিয়াল আছে, তার মানে সফটওয়্যার বুঝতেছে যে উপর দিকেও কাটা লাগতে পারে। আর এই বথ নিচের দিকে আছে, তার মানে নিচের দিকেও যতটুকু আছে ততটুকু কাটতে হবে। থ্রু ওয়াল বথ অথবা থ্রু ওয়াল, এগুলো তো আসলে আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকার কথা। তারপরে আপ টু নেক্সট, আপ টু নেক্সট বলতে মানে নিচের দিকে যা আছে ততটুকু কাটবে। আচ্ছা ডিরেকশন 2 অন হয়ে রয়েছে, সরি। তারপরে আপ টু ভার্টেক্স, এখন ভার্টেক্স যদি আপনার এই পর্যন্ত হয় এখানে সেট করে দেবেন, যদি এই পর্যন্ত হয় এই পর্যন্ত সেট করে দেবেন, যতটুকু সেট করবেন ততটুকুই ভার্টেক্সে সে কাটবে। এরপর আছে আপ টু সারফেস, কতটুকু পর্যন্ত কাটবেন, ঠিক আছে। সো যদি সারফেস এই পর্যন্ত কাটতে মনে হয় তাহলে এই সারফেসটাকে সিলেক্ট করে দেবেন। তো ভাই হ্যাঁ, ভাই যে আপ টু ভার্টেক্স, এখানে ভার্টেক্স বলতে কি বোঝাইছে আসলে? ভার্টেক্স বলতে এই জায়গা দেখছেন একটা বিন্দু আসতেছে, মানে একটা কর্নার পয়েন্ট। হ্যাঁ, শীর্ষবিন্দু। হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্ট পর্যন্ত এইটাকে ভার্টেক্স বলে, প্রত্যেকটা শীর্ষবিন্দুকে একটা একটা ভার্টেক্স বলে। এখন কতটুক পর্যন্ত আপনি কাটবেন, যদি আপনার এই জায়গাটা ভার্টেক্স থাকতো আর আপনি যদি বলতেন যে আমার এই পর্যন্তই কাটতে হবে, তখন সেই পর্যন্তই কাটতো। এমন এমন সিচুয়েশন আছে যেইখান থেকে ওটার লেন্থ জানা যায় না, আপনি জানেন না কিন্তু কাটতে হবে, তখন কি করবেন? তখন আমরা ভার্টেক্স থাকলে ভার্টেক্স পর্যন্ত কাটবো, যদি সারফেস থাকে তাহলে সারফেস পর্যন্ত কাটবো, যদি মানে অন্য অপশন থাকে সেই পর্যন্ত কাটবো। ক্লিয়ার? আচ্ছা আমি এইখানে আর একটা কাজ করি, এখানে এটাকে এক্সট্রুড কাট করব। এটা ভেদ করে চলে যাচ্ছে। আপ টু নেক্সট, তাহলে এরপরে তো আর নাই কেউ, তাই না? এই পর্যন্তই কাটবে, এই জন্য ওকে দিলে এতটুকুই কেটে যাবে। বুঝতেছেন? জি ভাই।
ওকে, তারপর আমাদের স্লাইডে কি আছে দেখি। এরপর আছে ওই যে আউটওয়ার্ড ইনওয়ার্ড যে বিষয়টা, সেম। যদি আপনি ড্রাফট অ্যাপ্লাই করেন তাহলে আপনার এইরকম আউটওয়ার্ড বা ইনওয়ার্ড, এই যে ফ্ল্যাট থাকলে এরকম দেখা যাবে, আউটওয়ার্ড দিলে এরকম দেখা যাবে, ইনওয়ার্ড দিলে এরকম কাট হবে। ঠিক আছে। এরপরে থ্রু ওয়াল, উপর থেকে কাটা শুরু হয়েছে শেষ পর্যন্ত কাটবে, এটাকে থ্রু ওয়াল বলে থাকি আমরা। এই যে কাটার পরে দেখতে এরকম আসবে, উপরে আপনি কিছু একটা ড্র করছেন সেটাকে কাটার পরে এরকম দেখতে আসবে। এবার আমরা এই জায়গাটাতে যদি কাটি, ঠিক আছে, এই জায়গাটাতে যদি আমি স্কেচ করি এবং এক্সট্রুড কাট করি, তাহলে সেই ম্যাটেরিয়াল কাটতে 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 একদম শেষ পর্যন্ত চলে আসবে, এটাকে বলা হয় থ্রু ওয়াল। আর যদি আপ টু নেক্সট দিতেন তাহলে এই পর্যন্ত এসে তার কাটা থেমে যেত। বুঝছেন? আপ টু নেক্সট আর থ্রু ওয়ালের মধ্যে পার্থক্য কি? জি ভাইয়া, বুঝতে পারছি। এন্ড কন্ডিশনগুলোকে এভাবে সেট করে দিতে হয়। যেমন এইখানে আপ টু নেক্সট বলা হয়েছে, তো এইখান থেকে কাটা শুরু হয়েছে, এই জায়গায় যে শেষ, সে কিন্তু আর পরের ম্যাটেরিয়ালটাকে কাটবে না। তারপরে আছে আপ টু ভার্টেক্স। আপ টু ভার্টেক্স বলতে ওই যে যেভাবে এক্সট্রুড হচ্ছিল ঠিক সেমভাবে এক্সট্রুড মানে কাটার ক্ষেত্রেও সেম হয়। এখানে কি দেখানো হয়েছে? অফসেট ফ্রম সারফেস। এটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। এইখানে সেকশনাল ভিউ করে বিষয়টাকে একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হবে। আমাদের এইখানে একটা সিলিন্ড্রিক্যাল হোল ক্রিয়েট করা আছে, এই হোলটা, ঠিক আছে, এই হোলটা আগে থেকে ক্রিয়েট করা আছে। এখন আপনি যদি এইখান থেকে একটা কিছু ড্র করে এক্সট্রুড কাট দেন এবং অফসেট ফ্রম সারফেস দেন, তাহলে এই সারফেসটাকে যখন ক্লিক করবেন তাহলে এই সারফেস থেকে একটা নির্দিষ্ট থিকনেস মেনটেন করে সে এক্সট্রুড কাট করবে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এটা কেটে দিই, নতুন একটা নেই। একশো 50 এক্সট্রুড আমরা 30 পর্যন্ত নিচ্ছি। এখানে একটা সার্কেল নিচ্ছি, বিশ, এবং এটা মনে করলাম 10। এক্সট্রুড কাট থ্রু অল আপ টু নেক্সট। ওকে, এখন আপনি এইখান থেকে একটা কিছু আঁকতেছেন, সেটা হয়তো বা একটু বড় সাইজের। এবার এক্সট্রুড কাট করেন, ব্লাইন্ড ডিরেকশন চেঞ্জ, এখান থেকে দেন সারফেস এবং এটাতে ক্লিক করেন। সারফেস করার পর রিভার্স করে দেন এবং এইটা যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে একটু কমায় দেন, এত বেশি দিলে হবে না। রিভার্স ডিরেকশন, এটা পুরোটাকে কেটে চলে যাচ্ছে। পুরোটাকে যাওয়ার পিছে কারণ আছে, কারণ এটা যেটা সেটা হচ্ছে ছোটো, হয়তো বা এটাকে ছোট করলে ছোট আসতে পারে। এখান থেকে এক্সট্রুড কাট, এখানে যেটা বলতেছিলাম আর কি, আপ টু অফসেট ফ্রম সারফেস, এটা 5 দিলাম। এই 5 বলতে কি বোঝাচ্ছে, যে এইখানে যে সারফেসটা আছে সেই সারফেস থেকে 5 মিলিমিটার অফসেট করে যতটুকু হয় ততটুকু পর্যন্ত সে এক্সট্রুড কাট করতে পারবে। ক্লিয়ার? সে কিন্তু পুরোটা কাটি নাই। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এটাকে আমরা আর একটু ভালো ভিজুয়ালাইজেশনের জন্য একটু বেটারভাবে দেখি। সাপ্রেস, ওকে।
এটাকে আমরা এক্সট্রুড কাট করে দেব, এক্সট্রুড কাট করে দেবো এবং এই জায়গা তো মাত্র একটা লাইন ড্র করছি তাই না, এই তীর চিহ্নটাকে বাইরের দিকে নিয়ে দিচ্ছি এই কারণে যে আমার বাম পাশে একটু কাটবে এবং এদিকে শেষ পর্যন্ত কাটবে, এই জন্য আমি থ্রু ওয়াল দিয়ে দিলাম। তাহলে কি কেটে গেছে না, খুব সহজে কেটে গেছে। এখন আমরা যদি এটাকে এখানে একটা করি, সাপোজ একটা সার্কেল ড্র করি এবং এক্সট্রুড কাট করি, সেটা যদি আমরা বলি যে অফসেট ফ্রম সারফেস এবং এই সারফেস থেকে এটা মনে হয় 2 মিলিমিটার বা 1 মিলিমিটার পর্যন্ত সে রেখে তারপরে কাটা শেষ করবে, তাহলে আমরা এভাবে ওকে দিতে পারি। এবং মজার বিষয় হচ্ছে এখানে আমরা সিলেক্ট করে দেন এটা অ্যাপ্লাই করব এবং আস্তে আস্তে এটাকে ড্র্যাগ করব। তাহলে কি এখানে কন্টিনিউয়াস থিকনেসটা সে মেনটেন করে মানে অফসেট মানে এক্সট্রুড কাট করছে। আপনি নর্মালি যদি এক্সট্রুড কাট দিতেন তাহলে কি সে স্ট্রেট বরাবর আসতো, তাই না? খালিদ ভাই কি বুঝতেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিসটা, অনেক হ্যাঁ সময় ক্রিটিক্যাল ড্রয়িং এ এটা এটা করা যায় না। অনেক এখন নতুন শিখলাম, আচ্ছা, জানতাম না। খালিদ ভাই কি আছেন? খালিদ ভাই একটা কোশ্চেন করতেছিল জি যে ভাই, সব টুলসই কি আমাদের শিখতে হবে নাকি কিছু বাদ দেওয়া যাবে? এখানে জি ভাই আপনি আসি। আপনি যদি কিন্তু বাদ দিতে চান আপনাকে কে বলবে যে আপনি এটা করেন, তাই না? আপনার ইচ্ছা, আপনি লোড নিবেন কিনা, নিজের মধ্যে রাখবেন কিনা প্র্যাকটিসের মাধ্যমে, এটা আপনার ইচ্ছা। তবে আমাদের কাছে যারা কাজ শেখে তারা আসলে খুব হার্ড লেভেলের ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে, ঠিক আছে? আমরা কোর্সে ভর্তি হওয়ার সময় হয়তো বা ভাবি যে এতটুকু শিখলে আমার জন্য এনাফ, আমি আসলে এখান থেকে আর বেশি কিছু চাই না। কিন্তু যখন কোর্সের শেষের দিকে চলে যাই তখন আমাদের স্বপ্নটা কিন্তু আরেকটু বড় হয়ে যায় যে না আমিও এরকম এরকম ডিজাইনগুলো করতে চাই। প্রথম দিক তো মনে হয় যে আমাকে দিয়ে মনে হয় এত হার্ড লেভেলে কাজ করানো যাবে না। আমার একটা স্টুডেন্টের কথা মনে আছে, সে আমাকে বলতেছিল যে ভাইয়া আমি শুধুমাত্র নিজের ইচ্ছা আছে যে এই জন্য আমি কোর্সটা করতে চাই, আর কোনো আমার কোনো টার্গেট নাই, আমি কোনো ফ্রিল্যান্সার না হব না, আমি কোনো ইন্ডাস্ট্রিতে ডিজাইন করব না, আমার কোনো এরকম সার্টিফিকেশন পাওয়ার কোনো ইচ্ছা নাই। ভালো কথা। আমি বলছি ঠিক আছে আপনি যা চান সেটুকুই নেন। পরে তিনি কোর্স করতে 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 পরে জানলো যে সিএসডাব্লিউ এ এই এক্সামটা বেশ ইন্টারন্যাশনাল সার্টিফিকেট মূল্য আছে। তারপরে সে ওইটার জন্য টার্গেট নিল এবং আমার কোর্স পুরো শেষও হয় নাই, প্রায় বলা যায় তার জন্য 40% শেষ হয়েছে। তারপরে বলতেছে ভাই আমাকে সিএসডাব্লিউর জন্য প্রিপারেশন নিতে হবে, আমি একটা ফ্রি ভাউচার পাইছি। ও সরি, ফ্রি ভাউচার না, সে টাকা দিয়ে কিনে এক্সাম দেবে। ওকে, তাকে ভাউচার ম্যানেজ করে দেওয়া হয়েছে। তারপর সে এর মাঝখানে পরীক্ষা দিবে, এর মাঝখানে আবার একটা ফ্রি ভাউচার পেয়ে গেছে। তারপরে বলতেছে ভাই ফ্রি ভাউচার তো পাইছি, আমি একটা এক্সামে বসবো, আপনি আমাকে একটু হেল্প করেন। আমি বললাম যে ভাই আমি তো যেমন জায়গায় আছি সে জায়গা পিসি নাই, তাহলে আমি কিভাবে আপনাকে হেল্প করি? তা তারে বললাম যে আপনি 2 দিন পরে পরীক্ষাটা দেন, আমরা দেখি। তা তার আবার ভাউচারটা ফ্রি কিন্তু টাইম আবার কম। সে ভাবলো যে এমনি নষ্ট হয়ে যাবে, তাহলে আমি নিজেই অ্যাটেন্ড করি। তো অ্যাটেন্ড করে সে সার্টিফিকেটের ভ্যালু পাইছে সম্ভবত 178, 240-এর মধ্যে 178। মিনিমাম পেতে হয় আপনার 165, তার মানে 78 বা সামথিং এরকম কিছু একটা ভ্যালু মার্কস পাইছে। তো সে কিন্তু সার্টিফিকেটটা ইনস্ট্যান্ট পেয়ে যায়। তারপর তার ইচ্ছা জাগে যে আমি সিএসডাব্লিউ পি পরীক্ষা দিব, সার্টিফাইড প্রফেশনাল যেহেতু, সো এটার মূল্য আর একটু বেশি। তারপরে বলতেছে ভাই আমার কোর্সের সর্বোচ্চ টার্গেট হচ্ছে আমাকে সিএসডাব্লিউ পির জন্য প্রিপেয়ার করে দেন, আমি তারপরে আমি সন্তুষ্ট, আমি আর কোর্স থেকে আর কিছু শিখতে চাই না। সে সিএসডাব্লিউ পির জন্য প্রিপারেশন নেয় এবং কমপ্লিটলি সাকসেসফুলভাবে সে সিএসডাব্লিউ পির রেজাল্টটাও খুব ভালো করে, বলা যায় 318 মার্কসের এক্সাম 309 মার্কস পায়, বুঝছেন? তো কোর্সে ভর্তি হওয়ার সময় হয়তো বা আমাদের স্বপ্নটা অনেক ছোট থাকে, কিন্তু কোর্স করতে করতে অনেক বড় স্বপ্ন হয়ে যাবে আপনার। তো এগুলো যদি গুরুত্ব সহ কাজ করেন দেখবেন যে ইন ফিউচারে আপনিও আমাদের লেভেলে চলে আসতেছেন। আমার একটা ছোট ভাই আছে, সে অলরেডি 12টা সার্টিফিকেট পেয়েছে, ঠিক আছে? তো আপনিও পাবেন যদি আমাদের মতো ফোকাসে থাকেন। জি ভাই, চেষ্টা করবো ভাই।
আচ্ছা, অফসেট ফ্রম সারফেস এগুলো ক্লিয়ার আশা করি। মিড প্লেন থেকে দুই দিকে এক্সট্রুড কাট হবে, তাহলে কাট করার পর যেরকম হয় হয় না এরকম কিছু কিছু সময় মানে ভিতরের দিকের ম্যাটেরিয়ালটা থাকবে না, ঠিক আছে? তখন কি হয়, মাঝখানে একটা প্লেন ক্রিয়েট করতে হয়। প্লেনটাকে কীভাবে ক্রিয়েট করতে হয় একটু দেখাই দিই। আপনার সেকশনটা অফ করি। এইখানে আর এইখানে দুই পাশে যদি দুইটা প্লেনে সিলেক্ট করে এই রেফারেন্স জিওমেট্রির মধ্যে প্লেনে সিলেক্ট করেন, তাহলে সফটওয়্যার তার মিনিমাম 2-3টা রেফারেন্স চায় একটা প্লেন তৈরি করার জন্য। আর সেই কন্ডিশনটা ফিল আপ হয়ে যাওয়ার কারণে মাঝখানে দেখেন অটোমেটিক একটা প্লেন তৈরি হচ্ছে। এটা হলো মাঝখানে, ওকে, এবং ওকে দেন, তাহলে আপনার একটা প্লেন তৈরি হয়ে গেল। এই প্লেনে যদি আপনি এখন কিছু আঁকেন সেটা আপনার কাজে লাগবে। অ্যান্ড মিড প্লেন যদি দেন তাহলে কতটুকু কাটবেন দেখেন, ওকে দেন, বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই। ওকে, প্র্যাকটিসও এইভাবেই করবেন। এখন আমি আপনাকে ওইভাবে কোনো প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিচ্ছি না, কারণ ভিডিওতে যেটা আমি করতেছি আপনিও দেখেন ওইভাবেই করতে পারেন কিনা, ঠিক আছে? প্র্যাকটিস আমি হিউজ দেব, কোর্সের শেষেও দেব, যখন কিনা আপনাকে আরও কিছু রিয়েল প্রজেক্ট কাজ করতে দেবো, যা আমরা ফ্রিল্যান্সিংয়ে যেসব কাজ করি সেসব কাজও করতে দেবো। তো এটা নিয়ে টেনশন নাই যে ভাইয়া শুধু ক্লাস নিচ্ছে ম্যাটেরিয়াল দিচ্ছে না, মাত্র ক্লাস 5টা চলে। তো এইখানে আসলে আপনাকে যদি আমি হার্ড প্র্যাকটিসে নিয়ে যাই, তাহলে এই যে ডিপলি যে বিষয়গুলো শেখাচ্ছি এই জিনিসগুলোতে আমি ফোকাসে রাখতে পারবো না, ওকে? তো এটা কতটুকু দূরত্ব হবে এগুলো তো আমরা দিতে পারবোই ভবিষ্যতে, কিন্তু এটা দুই দিকে যে সেম ডিস্টেন্স মেনটেন করে যদি আমার কাটতে হয়, তাহলে যে মিড প্লেন অপশনটা অন করতে হবে এই কথাটা যদি আমরা 1 মাস পরে শিখি, তাহলে আলটিমেটলি আমাদের উপকারের চেতে মানে টাইম ওয়েস্ট হবে বেশি, ওকে? প্র্যাকটিসের সময় আপনি নিজে নিজে একা একা সবই করতে পারবেন, এগুলো বিষয় না। তারপর ভাই আমাদের, হ্যাঁ বলেন। বলছি যে ওই ওই যেটা স্কেচটা দেখছেন কিনা, ওই ওই পাশে যে ইনক্লাইন এটা আছে মানে কি বলবো ওই এই হ্যাঁ এটা ভাই একটু সিলেক্ট করা, এটা কিভাবে আসলো ভাই একটু আরেকবার দেখাবেন ভাই প্লিজ করে। আচ্ছা, একটু ট্রাই করবেন, নেটওয়ার্ক ভালো যে জায়গা আছে সেই জায়গা থাকার, বুঝছেন? লাইভ ক্লাসে একটা বড় অসুবিধা আছে, নেটওয়ার্ক যাদের প্রবলেম তারা এরকম বেশ মিস করে। দেখেন এইখানে মূলত একটা স্কেচ করা হয়েছে, জাস্ট একটা স্কেচ করা হয়েছে। স্কেচ করার পরে আমরা এক্সট্রুড কাট ফিচার্সটা অ্যাপ্লাই করছি, এইটা। তো এক্সট্রুড কাট ফিচার্সটা অ্যাপ্লাই করলে কি আসে, সফটওয়্যার এখন সে বলতেছে যে এইভাবে সে কাটবে, কিন্তু এই পাশের ম্যাটেরিয়ালকে মানে রিমুভ করবে নাকি অপোজিট পাশের ম্যাটেরিয়ালটাকে রিমুভ করবে, এই যে এই ডিরেকশনটাকে আমি যদি ওটা ওকে দেই, তাহলে দেখেন ওই পাশেরটুকু সব চলে যাচ্ছে, তাই না? তো এরকম সিচুয়েশনে আমরা খুব ফাস্টলি এই কাজটা করতে পারি। আর যারা বিগিনার তারা কি করে জানেন, তারা এইভাবে করেই না। আমি একটু এটাকে সাপ্রেস করে দেই। তারা বিগিনার তারা করে কি দেখাচ্ছি, এইভাবে এটা কমপ্লিট করে, তারপর বাকিটুকু কমপ্লিট করে, এরপর এক্সট্রুড কাট করে। আচ্ছা, আমার এটা এই যে দেখেন এরকম কখনো যদি ভুলভ্রান্তি হয়ে যায় তখন সেটাকে ধরে এইভাবে রেখে ছেড়ে দিবেন, ঠিক হয়ে যাবে। এক্সট্রুড কাট থ্রু ওয়াল, একই কাজ না? কাজটা কি একই হলো না? জি ভাই। তো আপনি যদি জানেন যে পরবর্তী যা আছে সবটুকু চলে যাবে, তাহলে শর্টকাটে এইভাবে করে নিতে পারেন, আর বিগিনার ভাবেও করতে পারেন। আচ্ছা, আমাদের নেক্সট আর কি আছে, আপ টু বডি। আপ টু বডি বলতে বোঝাচ্ছে যে এইখান থেকে এক্সট্রুড করা হচ্ছে
নেক্সট পর্যন্ত যা আছে সব কাটবে। অ্যাকচুয়ালি এইখানে তো ফাঁকা স্পেস, এখানে তো ম্যাটেরিয়াল কাটার কিছু নাই, এবং এই বডিতে জাস্ট টাচ পাবে, তার মানে বডিটাকেও সে কাটবে না, আলটিমেটলি মূলত এই পর্যন্তই কাটবে। ওকে, তো আপ টু বডি এটা আসলে আমার কাছে মনে হয় যে কোনো কাজের না, তারপরেও জেনে রাখলেন আর কি যে বডি জিনিসটা কি। বডি জিনিসটা হচ্ছে আপনার এইখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের সাথে এ কোনো টাচে নাই, এক কথা আনমার্জ অবস্থায় আছে বা সরে আছে, এরকম পজিশনকে আমরা বডি বলে থাকি। এ একটা বডি, এ একটা বডি, তাহলে এ যেহেতু কাটতেছে এবং এই বডি পর্যন্ত কাটবে, তো আলটিমেটলি এ সর্বোচ্চ এই পর্যন্ত ম্যাটেরিয়ালকে রিমুভ করতে পারবে, আর এই বাকিটুকু অংশ তো রিমুভ করার কিছু নাই, তাই না? আমরা কি বুঝতে পারতেছি আপ টু বডি? জি ভাই। জি ভাই, জি জি ভাই। ভাই। ওকে, এরপর এই জিনিসটা তো অলরেডি দেখাই ফেলছি যে এরকম একটা কার্ভ লাইন থেকে আপনার মনে হচ্ছে যে এতটুকু অংশ দরকার নাই, তখন এই ডিরেকশনটাকে এই দিকে রাখেন আর এই ডিরেকশনটা নিচের দিকে রাখেন, ঠিক আছে? এখান থেকে আপনি থ্রুওয়ালও দিতে পারেন বা ভ্যালুও বসে দিতে পারেন, তাহলে এটুকু কেটে দিলে এই যে যে অংশটা, এই অংশটা এখানে দেখানো হচ্ছে, এটা হলো ইনস্ট্যান্ট কাট করা। এইবার আমরা আর একটু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, দেখি এটা কতটুকু আছে আর। ওকে, আজকে আমরা ক্লাস এই পর্যন্ত রাখবো, মানে এই 2-3টা টপিক শেষ হলেই শেষ, যদিও আমাদের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, তবুও দেখি কতটুকু করা যায়। আপনাদের জাস্ট থিওরিটা বুঝাই দিতে পারলে আপনারাও করতে পারবেন। এটা হচ্ছে কি যে আপনি যখন দুটা সার্কেল ড্র করছেন এবং মাঝখানে আরও কিছু সার্কেল ড্র করছেন, তখন সফটওয়্যার সে বুঝতে চায় যে এক্সট্রুড করতে বলতেছে, বাট যেটা কিনা ডাবল ওভারল্যাপ করতেছে সেইটুকু এক্সট্রুড সে করবে না। এটা আমার মনে হয় ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখানো ভালো হবে। এখান থেকে এখানে যাই, অ্যান্ড টপ প্লেনে দুটা সার্কেল ড্র করি, একটা 100 আর একটা মনে করলাম এটা 100 আর এটা মনে করলাম 50। আচ্ছা, আর মাঝখানে আরেকটা নিলাম 75। এটা আসলে রেফারেন্স হিসেবে রাখবো। তাহলে কি করতে হবে আমাকে? ক্লিক করে সেন্টার লাইন। ওকে, এবার আপনি এইখানে একটা বৃত্ত আঁকতেছেন, এই বৃত্তটার ভ্যালু মনে করলাম 20, এবং এইটাকে জাস্ট স্কেচ প্যাটার্ন করতেছেন, সার্কুলার প্যাটার্ন, চারটাই থাকুক। এইবার যেটা আমি আপনাকে ফোকাস করতে বলবো যে আপনি যদি এখন এক্সট্রুডে যান, এখান থেকে যদি এক্সট্রুডে যান, তাহলে সফটওয়্যার সেই অংশটুকু নেবে যেই অংশটা মাত্র একবার পেয়েছে। ডাবল ওভারল্যাপ হলে সেই অংশটা এক্সট্রুড করতে চায় না, সে ওই অংশটাকে বাদ রেখে এক্সট্রুড করে। স্কেচটা দেখলেই বুঝবেন কি মডেল তৈরি হয়েছে, বুঝছেন? এক্ষেত্রে সেকেন্ড টাইম আপনার এইটা 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 এগুলো কাট করার প্রয়োজন হয় নাই, অটোমেটিক সে হয়ে গেছে। এটা কেন হয়েছে? কারণ এই যে যে স্কেচটা আছে, এই স্কেচের মধ্যে এই যে যে এই যে যে শ্যাডো অংশ, এই শ্যাডো অংশটা ডাবল, এটা ডাবল, এটা ডাবল, এই কারণে। ক্লিয়ার? একটু দ্রুত রেসপন্স জি করবেন। ভাই। আচ্ছা, দ্রুত। আমরা এটাকে একটু যদি এডিট করি, ঠিক আছে, এখানে কন্ট্যুরে যদি ক্লিক করি, তাহলে আমরা একটু ডিফাইন করে দিতে চাচ্ছি যে না, এইটা এক্সট্রুড হবে আর কেউ হবে না, এইটা এক্সট্রুড হবে আর এইটা এক্সট্রুড হবে আর কেউ হবে না, এই তিনজন হবে, আমরা ওকে দিলাম, ওই তিনজনকেই পাচ্ছি। জি ভাই। কন্ট্যুর বিষয়টা আশা করি এখন সবাই ক্লিয়ার। আপনার যদি মনে জি হয় ভাই। যে পুরোটাকে আসলে এক্সট্রুড করার দরকার, আগে এগুলো ডিলিট করে দেন। ক্লিয়ার? এখন আপনার মনে হচ্ছে যে পুরোটাকে এক্সট্রুড করার দরকার, ভিতরে যা আছে থাকুক, ওটা বিষয় না, এই বাইরে একটা ক্লিক করেন, তাহলে দেখেন পুরোটা হচ্ছে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যদি আপনার জানা থাকে ইন ফিউচারে দেখবেন অনেক ভালো করতে পারছেন খুব শর্টলি, এবং আপনার এই পারফরমেন্স দেখলে বোঝা যাবে যে আপনি একটা প্রফেশনাল ডিজাইনার।
ঠিক আছে? আর বেসিক ওয়েতেও ডিজাইন করতে পারবেন, ডিজাইন হবে একই, মানে মাস প্রপার্টিস, ওয়েট বা শেপ সব কিছুই সেম থাকবে, কিন্তু পার্থক্য আছে আপনার ডিজাইনের কৌশলটা একটু স্মার্ট ওয়েতে হচ্ছে, এটা হচ্ছে পার্থক্য এখানে। এটাকে যদি ক্লিক করে দেই তাহলে কি ক্লোজ, এটা মানে এই অংশটা ফাঁকা থেকে যাবে, কষ্ট করে আর আপনার এক্সট্রুড কাট করার প্রয়োজন হচ্ছে না। ওকে, এতটুকু যদি বুঝে থাকেন, এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে কি যে আমরা ভিতরেরটাকে এখন নিব না ফার্স্ট টাইম, সরি এখান থেকে এটাকে ডিলিট করে দেই। এই যে স্কেচটা আছে, এই স্কেচটাকে আমরা সেকেন্ড টাইম আবার ইউজ করতে পারি। এটাকে একটু শো করে দেন, শো করলে আপনার দেখতে সুবিধা হবে। এখন যদি মনে হয় যে আমার এইটাকে এক্সট্রুড করা প্রয়োজন বা এই সাইডটাকে এক্সট্রুড করা প্রয়োজন, তখন আপনি এক্সট্রুডে যান, যাওয়ার পর এই লাইনগুলোকে সিলেক্ট করে দেন। আচ্ছা, কন্ট্রোলে ক্লিক করে তারপরে সিলেক্ট করতে সহজ হয়। এবার এটা কতটুকু রাখবেন সেটা দেওয়ার পর ওকে দিয়ে দেন। তাহলে কি হলো, সেকেন্ড টাইম আমার স্কেচটা আবার করার প্রয়োজন হচ্ছে না। দারুণ না? নিয়ম ছিল কি, যেখানে আপনি এক্সট্রুড করবেন সেইখানে আপনার স্কেচ করতে হবে, বাট আমাদের স্কেচ আর করার প্রয়োজন হচ্ছে না। আর একটু আগে তো আমরা ক্লাস থেকে শিখছি যে এই ফর্মটা যদি অফসেট করে দেই বা প্লেন করে দেই, তাহলে কী হবে, এই প্লেন যদি সিলেক্ট করি তাহলে এই প্লেন থেকে এক্সট্রুড হওয়া শুরু হবে, আর মাঝখানে যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু সে কাউন্ট করবে না। তার মানে আপনি এখানে যদি 40 ভ্যালু বসান, এই 40 বলতে কি বোঝাচ্ছে, এখান থেকে উপর দিকে 40 পর্যন্ত। ওকে, জি ভাই। জি ভাই। ওকে, তাহলে আমরা একটা স্কেচকে দুইবার ইউজ করতে পারি। এটা বেশ বড় একটা স্লাইড ছিল। আর কি আছে, এটা তো দেখলাম আর কি অলরেডি, এখানে আর তেমন কিছু নাই। আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। এক্সট্রুডের জি এই যে ফ্লেক্সিবল কিভাবে করতে হয় সেগুলো একটু দেখব, সোয়েফটের কাজ দেখব। এগুলো আসলে অনেক বড় ক্লাস। আমি দেখাইছি যে আজকে সেকেন্ড ক্লাসে আমরা অনেক কিছু করে ফেলবো, বাস্তবে সম্ভব না, বুঝছেন? এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করতেছিলাম তার মধ্যে থেকে এক্সট্রুড বস বেস এবং এক্সট্রুড কাট, এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখব রিভলভ বস বেস কীভাবে কাজ করে, রিভলভ কাট কীভাবে কাজ করে। যদি ওটা কমপ্লিট হয়ে যায়, নেক্সট আমরা সোয়েপ নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক ভাই আছে। স্লাইডটা কি দেওয়া যাবে, আমাদের সাথে শেয়ার করা যাবে? আচ্ছা কি ব্যাপার, আমি তো গ্রুপে দিয়ে দিই, আপডেট কি সবাই পাচ্ছে না? এটা তো দেওয়া আছে। আমি আজকে কোন ক্লাসটা নেব সেই টপিকসটা তো দিয়ে দিই আমি। না সেটা দিছেন ভাইয়া, ওই এখন যেটা থেকে শিখাইলেন আমাদের ও ওই আচ্ছা আচ্ছা, ওই স্লাইডটা। স্লাইডটা, এই হ্যাঁ স্লাইডটা হ্যাঁ। ইম্পর্ট্যান্ট না। কারণ কি, আমরা যখন প্র্যাকটিস করব তখন কোনো একটা ফিচার্সকে এডিট করে এইখানে ক্লিক করলে বুঝতে পারবো যে আসলে এখানে কী কী আছে, তাই না? এই যে ফ্রম বলতে কী বোঝাচ্ছে, ডিরেকশন বলতে কী বোঝাচ্ছে, ড্রাফট বলতে কী বোঝাচ্ছে, মার্কস কী বোঝাচ্ছে, এগুলো তো সবই বুঝাই দিলাম। এখন যদি মনে হয় যে না আমার আবার দেখার দরকার, আমাদের যে যে স্ক্রিন রেকর্ড করা হয়েছে, স্ক্রিন রেকর্ডের মধ্যে তো এই স্লাইডটাও আসছে, তাই না? তো তখন আমরা এই ভিডিওটা দরকার একটু দেখে নিলাম স্লাইডটা কি দরকার আছে, কারণ এই স্লাইড হয়তো বা নেক্সট ব্যাচে আবারও আপডেট হবে, তাদেরকে নতুন কোনো কিছু আনার চেষ্টা করব। সেই টাইমের মধ্যে যদি কোনো রিসার্চ করার সময় পাই, আমি মানে গতানুগতিকভাবে একই জিনিস সবসময় শিখাইতে চাই না। তবে আমরা যদি আপডেট না আসে তখন তো আমাদের প্রিভিয়াসগুলোই দেখাইতে হয়। এখন কেউ আছে ভাবে যে আমি লাইভ ক্লাস করব না, আমি রেকর্ড ক্লাস চাই। আমার ইউটিউবে তো রেকর্ড ক্লাসগুলো থাকতেছে। এখন সে যদি মনে করে যে আমি ইউটিউব দেখে দেখে আমি একটা কোর্সের সম্পর্কে সব জেনে যাব, তাহলে ভুল হবে, কারণ ইউটিউবে হয়তো বা আমাদের সব ভিডিওগুলো যাবে না, হয়তো বা ডেমো দেখার জন্য 5-6টা ক্লাস যাবে, তাই না? তো সে যদি মনে করে যে আমি ইউটিউব দেখে সব শিখে যাব, তাহলে ভুল হবে, কারণ প্রত্যেক ইউটিউবারই সে তার মেইনগুলোকে সম্পূর্ণভাবে দেয় না, ঠিক আছে? যেমন ক্যাট ক্যাম টিউটোরিয়াল, এটা থেকে এক্সারসাইজ করার জন্য হিউজ এক্সারসাইজ রাখছে,
ওই এক্সারসাইজগুলো যদি আপনি এক থেকে শেষ পর্যন্ত করতে চান, শেষ করতে দেখবেন যে 1 থেকে 1.5 বছর চলে আসছে। এত এক্সারসাইজ ওরা করছে, এত ভিডিও আমাদের জন্য বানাইছে। তাদের ভিডিওগুলো সবাই দেখে, এবং তো আমিও নিজেও দেখি। ঠিক আছে? তো কথা হচ্ছে যে শুধু এক্সারসাইজ করলে তো হবে না, আমাদেরকে তো এই জ্ঞানটা অর্জন করতে হবে। এই জ্ঞানটা যদি অর্জন না করতে পারি, এই যে ব্যাখ্যাগুলো যদি না বুঝি, আপনার একটা টিউটোরিয়ালে বলতেছে এইটা এই করতে হবে, ওইটা এই করতে হবে, কিন্তু এইভাবে ধরে ধরে একেবারে এক্সট্রুডের মধ্যে যা আছে সব কিছু ধরে ধরে শিখানো হচ্ছে, এমন টিউটোরিয়াল আপনি কি সচরাচর পাবেন ইউটিউবে? কি মনে হয়? না ভাইয়া নাই। এরকম পাওয়া যাবে না। তো এইটা আসলে গুরুত্বপূর্ণ। আপনি আজকে 1 থেকে 1.5 ঘন্টায় যা শিখছেন, সেটা হয়তোবা আপনার 2 মাস 3 মাস সময়কে বাঁচায় দিবে। তো সেজন্য সেই জিনিসটা লাইভে শিখতে হবে। যে জায়গায় বুঝতেছেন না, সে জায়গায় তো আমি থেমে আপনাদেরকে বোঝায় দিচ্ছি। তো এতে মনোযোগটা বেশি থাকে। আর আমি রিসার্চ করে দেখেছি, যারা বেশি মনোযোগ দিয়ে কাজ শেখে, তাদের মনে থাকাটাও সেইভাবেই লং লাস্টিং হয়। তো বেসিক কোর্সের আজকে 5টা ক্লাস শেষ হলো। আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে? আসলে মানে বেসিক যেভাবে আপনারা শব্দটা শোনেন বা শব্দটার সাথে যেভাবে পরিচিত, বাস্তবে আমাদের কোর্সটা কি ওরকম? না ভাইয়া ভালোই, মানে কো- খুঁটিনাটি সবগুলো শিখছি তো, হ্যাঁ, জিনিসগুলো অনেক ভিজুয়ালাইজ লাগতেছে, অনেক ভালো আমরা লাগতেছে। আমরা ভাই কোর্সটার নাম, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আসলে ভাই মেন কথা হলো ভাই কোর্স মানে এ পর্যন্ত যে কটা ভিডিও দেখছি আমি ইউটিউবে, মানে এরকম আর কি পাইনি, মানে টুল গুলা ধরে ধরে শেখায় আর কি। তো এইটাই চাইতেছিলাম আর কি। যদিও ভাই এখন একটু কঠিনের দিক যাচ্ছে বলে হালকা একটু ইয়ে লাগে, মাঝে মাঝে ক্লাসের মাঝে একটু বোরিং লাগে, ক্লাসের দিক ভাই ভালোই লাগে যখন পুরোপুরি চাকরিতে একটা জিনিস বারবার দেখা হয়, ওই জিনিসটা আর কি করে নিতে হয়, কারণ অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় তো। এই আচ্ছা, আপনি তো যাই হোক, মিস হলেও পরে আমরা তো রেকর্ডগুলো আমাদের সাথে নোট হিসেবে থাকতেছে, হেল্পিং হ্যান্ড হিসেবে। কিন্তু 1.5 ঘন্টার এটাই যে মাত্র 1 ঘন্টা 27 মিনিট দেখতে পাচ্ছি রেকর্ড হয়েছে। তো এত সময় ধরে ভিডিও দেখার মতো এনার্জি সবার থাকে না, তাই না? আমি রিকমেন্ড করব না যে আপনি এই ভিডিওগুলো বারবার দেখেন। আমরা এরপরে নেক্সট ক্লাসে সলভিং ক্লাস আলোচনা করব, যে আপনারা যে এক্সারসাইজগুলো করতেছেন সেই জায়গায় কোনো সমস্যা হচ্ছে কি না। কারণ এসকেসের আরও কিছু কাজ আমি দিব, সেই সময় 4টা দিছিলাম, আজকে মনে হয় আরও 2-4টা দিব। ওইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর এই ভিডিওতে যেটা বলা হয়েছে শুধু ততটুকুই করেন। এই ভিডিওতে আমি কোনো মেজারমেন্ট দিয়ে কোনো কাজ শিখাইনি, ঠিক আছে? সো মেজারমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখব। আমি একটু স্ক্রিন শেয়ার যেহেতু আছে দেখাই। এইসব কাজ আপনি যখন করতে যাবেন তখন দেখবেন যে কতটা ইন্টারেস্টিং হচ্ছে। ওয়েট, আমি ওপেন করেই দেখাচ্ছি। Assignment, research, verified exercise, and okay. এটা মনে হয় আমার ফেসবুক পেজেও দেওয়া আছে। তো এইরকম ডিজাইনগুলো তখন আমরা যখন প্র্যাকটিস করব, তখন আমাদের কনফিডেন্সটা আরও হাই হবে, যে না এইখানে কি করা হয়েছে, একটা করে সার্কুলার প্যাটার্ন করা হয়েছে, এইখানে এক্সট্রুড করা হয়েছে, এটা রিভলভ দিয়ে তৈরি করা হয়েছে। আপনার তখন পুরোটা ব্রেনে কাজ করবে, বুঝছেন? এগুলো করার সময় আরও মজা পাবেন। আর ভাই শেষে এগুলো অনেক ইজি বিজি, মানে এখন হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু কোর্সটা কমপ্লিট করেন, ঠিক আছে? আমাকে সময় দেন, আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি সেভাবে করেন, দেখবেন যে একটা সময় আপনি আমাকে এরকম ড্রয়িং তৈরি করে দিবেন। এই হিজিবিজি যা দেখতেছেন না, পুরোটাই আপনি তৈরি করবেন। আপনাদেরকে দিয়েই করাবো, হয়তো বা এটা করাবো না, অন্যান্য কাজ করাবো, ঠিক ভাই আছে? আপনি যে হোমওয়ার্ক দিছিলেন ওটা তো প্র্যাকটিস করলাম, আমার ডাইমেনশনে অনেক সমস্যা হয়। ইনশাআল্লাহ সামনে সলভিং ক্লাসে একটু দেখাই দিবেন। আচ্ছা, হ্যাঁ সামনে ভাই, সলভে। এটা বলতে যাচ্ছিলাম ভাই, ডাইমেনশন নেওয়ার সময় তুমি ঝামেলা হবে। আচ্ছা, তো আমাদের অফিসিয়ালি আজকে ক্লাস শেষ, ঠিক আছে? এখন আপনারা সবাই লিভ নিতে পারেন, আর যারা কথা বলতে চাচ্ছেন তারা থাকেন। এখন আমাকে কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারবেন যে আপনি আসলে কি ফেস করতেছেন? ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আমার পিসিটা অন করে একটু সময় দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর।